প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাস লেকচারটি হতে যাচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ নিয়ে। প্রথমেই আমরা জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে পারি সেটি দেখব। তারপর আমরা যা করব সেটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সংক্রান্ত যে সকল সিকিউতে এইচএসসি লেভেল অব দি ম্যাথ আসে সেগুলো আমরা সলভ করব। সো প্রথমেই জারণ বিজারণ বিক্রিয়া এর সমতাকরণ করার আগে কিছু জিনিস তোমাদের একটু জানা প্রয়োজন। তার মধ্যে একটি সেটি হচ্ছে তুল্য সংখ্যা। সো চলো আজকের এই ক্লাসটি তুল্য সংখ্যা দিয়ে শুরু করা যাক। সো প্রথমত একটু বলে নিই, তুল্য সংখ্যা বলতে আসলে কি বোঝায়। জারণ বিজারণ বিক্রিয়াতে বিজারক যতটি ইলেকট্রন ত্যাগ করে থাকে তাকে ওই বিজারকের তুল্য সংখ্যা বলে। আমরা কি জানতাম, জারণ বিজারণ বিক্রিয়াতে বিজারকের কি হয়, জারণ হয়, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে থাকে। সো জারণ বিজারণ বিক্রিয়াতে একটা বিজারক যতটি ইলেকট্রন ত্যাগ করবে তার তুল্য সংখ্যা ঠিক ততটি। অন্যদিকে জারণ বিজারণ বিক্রিয়াতে জারক সাধারণত কি করে, জারক সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, তাই জারণ বিজারণ বিক্রিয়াতে জারক যতটি ইলেকট্রন গ্রহণ করে থাকে তাকে ওই জারকের তুল্য সংখ্যা বলে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি বিজারকের ক্ষেত্রে যতটি ইলেকট্রন সে ত্যাগ করবে ওটাই তার তুল্য সংখ্যা। অন্যদিকে জারকের ক্ষেত্রে সে যতটি ইলেকট্রন গ্রহণ করবে সেটি হচ্ছে ওই জারকের তুল্য সংখ্যা। সিম্পল। সো ধরো এখানে একটা এক্সাম্পল নেই। প্রথমে এই যে এখানে একটা বিজারক রয়েছে যেটি হচ্ছে জিঙ্ক সাধারণত দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ কনভার্ট হয়ে যায়, তাই তো। অন্যদিকে আমরা যদি কপার 2+কে জারক হিসেবে নেই তাহলে কপার 2+ কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়ে যায়, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছ বিজারক কি করলো, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। সো এখানে যেহেতু বিজারক দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে অর্থাৎ তার তুল্য সংখ্যা 2। অন্যদিকে এখানে জারক যেটি রয়েছে অর্থাৎ কপার 2+, সে যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়ে গেছে তাই তার তুল্য সংখ্যা এখানে হবে +2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা হচ্ছে যতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলো সেটাই হচ্ছে কোনটা জারক বা বিজারকের তুল্য সংখ্যা। খুবই সিম্পল। তো এই স্লাইডটিতে আমরা অনেকগুলো জারক পদার্থের তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক। সো জারক পদার্থ হিসেবে আমরা এতদিন কি চিনে এসেছি দেখো। জারক পদার্থ হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা যেতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা যেতে পারে, ফেরিক ক্লোরাইড ব্যবহার করা যেতে পারে এবং হ্যালোজেন ব্যবহার করা যেতে পারে। এছাড়াও অনেক ধরনের জারক পদার্থ রয়েছে, বাট আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এইগুলো মনে রাখলেই হয়ে যাবে। সো একটু খেয়াল করে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে জারক পদার্থটি রয়েছে তার ব্রেকেটে অম্লীয় লেখা আছে। এই অম্লীয় দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছি দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি কোনো একটা অ্যাসিড দ্রবণ মিশ্রিত থাকে তখন আমরা বলবো অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি বললাম, যে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ধরো সালফিউরিক অ্যাসিড বা HCl মিশ্রিত থাকলে তখন আমরা কি বলবো, অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণটি রয়েছে, তাই তো। সিমিলার ওয়েতে যদি ক্ষার মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয় তখন আমরা বলবো ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে, তাই তো। এখানে ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, যে কোনো ক্ষার হতে পারে। সিমিলার ওয়েতে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট বলতে কি বোঝাচ্ছি, যে এখানে তার সাথে অম্ল মিশ্রিত আছে, ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড বা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখানে যদি একটু লক্ষ্য করো, আমরা কিন্তু আগের ক্লাস লেকচারেই পড়ে এসেছিলাম যে জারণ বিজারণ সংক্রান্ত যে আমাদের ভিডিও লেকচার ছিল সেখানে আমরা পড়ে এসেছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7। অন্যদিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমেই থাকুক বা অম্লীয় মাধ্যমেই থাকুক, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান যেন কত, +7। অন্যদিকে পটাশিয়াম ডাইক্রোমেটের দুইটা ক্রোমিয়ামের জন্য জারণ মান কিন্তু আমরা আগের ক্লাসে দেখে এসেছিলাম, যেটি ছিল +12। এখানে যে FeCl3 রয়েছে, FeCl3তে যদি তোমরা আয়রনের জারণ মান বের করো যেটি আসবে সেটা হচ্ছে +3। এখানে যারা জারণ মান বের করতে স্ট্রাগল করছো তাদের আমি বলে দিচ্ছি, আমার কিন্তু প্রিভিয়াস একটা ক্লাস লেকচার রয়েছে এই প্লেলিস্টেরই, যেটি জারণ বিজারণ সংক্রান্ত। সেখানে কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল করেছি শুধুমাত্র জারণ মান শেখানোর জন্য। তো তোমরা কখনোই এই লেকচারটা ওই ক্লাসটা না করে দেখতে আসবে না। কেন? কারণ তোমরা জারণ মান কিভাবে বের করছি সেটা ধরতে পারবে না আদারওয়াইজ। আর এখানে দেখো হ্যালোজেন, হ্যালোজেন হিসেবে কি থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে। এই যে X2 দিয়ে কি বোঝাচ্ছি, X2 দিয়ে বোঝাচ্ছি হ্যালোজেন। সো হ্যালোজেনে যেহেতু এখানে মুক্ত অবস্থায় রয়েছে তার জারণ মান কত, অবশ্যই 0। আমরা জানি মুক্ত অণু বা পরমাণুর জারণ মান 0 হয়। তো জারণ বিজারণ সমতাকরণ করার জন্য আরেকটা জিনিস যেটি মনে রাখতে হবে সেটা হচ্ছে পরিবর্তিত অবস্থা। পরিবর্তিত অবস্থা হিসেবে কি বোঝাচ্ছি দেখো, এখানে ধরো তুমি বিক্রিয়ক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে, উৎপাদ হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি তৈরি করবে সেটাই আসলে পরিবর্তিত অবস্থাতে আমরা পড়বো। কিরকম, ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে যেটি করে সেটা ম্যাঙ্গানিজ 2তে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়ক হিসেবে তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাও উৎপাদে পাবে ম্যাঙ্গানিজ 2+। আশা করি বুঝতে পেরেছ। আর অন্যদিকে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটাতে কনভার্ট হয় সেটা Mn4+ এবং পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যমে
টু ক্রোমিয়াম 3+ এ কনভার্ট হয়ে যায়। এবং সবসময় মনে রাখবে এখানে FeCl3 তে Fe এর চার্জ সংখ্যা কত, +3 না? এগুলো কিন্তু আমরা আগে পড়ে এসেছি। সো এই যে Fe3+ তোমরা যখনই পাবে সবসময় মনে রাখবে Fe3+ এর কাজ হচ্ছে Fe2+ এ কনভার্ট হয়ে যাওয়া, অর্থাৎ ফেরিক ক্লোরাইড অলওয়েজ ফেরাস ক্লোরাইডে কনভার্ট হয়ে যাবে। কি বোঝাতে চাচ্ছি, 2+ যদি বিক্রিয়কে থাকে উৎপাদে কি আসবে, উৎপাদে আসবে হচ্ছে Fe3+। Fe2+ বিক্রিয়কে থাকলে উৎপাদে আসবে Fe3+। সিমিলার ওয়েতে অপোজিট যে কাজটি, Fe3+ যদি হচ্ছে বিক্রিয়কে থাকে উৎপাদে আসবে Fe2+, অর্থাৎ Fe2+ অলওয়েজ Fe3+ এ কনভার্ট হয়ে যায় এবং Fe3+ অলওয়েজ Fe2 তে কনভার্ট হয়ে যায়। তো এখানে সেম কাজটি হয়েছে, Fe3+ Fe2+ এ কনভার্ট হয়ে গেছে। আর অন্যদিকে যখন হ্যালোজেন থাকবে অর্থাৎ X2, I2, Br2, Cl2 ইত্যাদি থাকবে, তখন উৎপাদে গিয়ে যেটি তৈরি হবে সেটি হচ্ছে 2x-, অর্থাৎ আয়োডিন থাকলে 2I-, Br2 থাকলে 2Cl-, Cl2 থাকলে 2Br-। এখানে মনে হয় একটু সিকোয়েন্সে ভুল করেছে। I2 থাকলে 2I-, Br2 থাকলে 2Br-, Cl2 থাকলে 2Cl-। এভাবে আসলে ব্যাপারগুলো হবে। এখন যদি এখানে প্রত্যেকটি জারণ মান আমরা বের করতে চাই, জারণ মান যেটি পাবো, দেখো এখানে Mn2+ রয়েছে, তার জারণ মান কত, +2, Mn4+ রয়েছে, তার জারণ মান কত, +4, অন্যদিকে 2Cr3+ রয়েছে, তার মানে এখানে দেখো একটা Cr এর জারণ মান কত, +3, এখানে যেহেতু দুইটা Cr রয়েছে তার জারণ মান কত, +6 হবে, তাই তো? আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি Fe2+ এ আয়রনের জারণ মান কত, +2, রাইট? অন্যদিকে 2x মাইনাসে একটা x এর জন্য জারণ মান কত, -1, তাহলে দুইটা x এর জন্য জারণ মান কত হবে, -2, রাইট? তো এবার চলো একটু দেখি যে কে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো। জারকের কাজ কি, জারক পদার্থ তো সবসময় ইলেকট্রন গ্রহণ করে। সো এখানে দেখবো যে এখানে বিক্রিয়ক থেকে যে উৎপাদে এটা পরিণত হলো, এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ হলো। তো একটু দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজের জারণ মান 5 ছিল, বাট উৎপাদিকে কত হয়ে গেল, +2, অর্থাৎ প্লাস কমেছে 5টা। যেহেতু +5টা কমেছে, তার মানে ইলেকট্রন গ্রহণ কয়টা হয়েছে, 5টা, তাই তো? ইলেকট্রন গ্রহণ হয়েছে এক্ষেত্রে 5টা। অন্যদিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন ক্ষারীয় মাধ্যমে ছিল তখন দেখো +7 থেকে +4 হয়েছে, অর্থাৎ প্লাস কমেছে 3টা, তার মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে 3টা। এখানে পটাশিয়াম ডাইক্রোমেটে দুইটা ক্রোমিয়ামের জন্য তোমার জারণ মান ছিল +12, আর এখানে দুইটা ক্রোমিয়ামের জন্য জারণ মান কত হয়ে গেল, +6। যেহেতু প্লাস কমেছে 6টা, তার মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে 6টা। আর এখানে Fe3+ থেকে যেহেতু Fe2+ এ কনভার্ট হচ্ছে, তার মানে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে, শুধুমাত্র একটা, রাইট? আর এদিকে দেখো 0 ছিল, -2 হয়ে গেছে, তার মানে এখানে দুইটা ইলেকট্রন, দুঃখিত এখানে আসলে 1 রয়েছে, 1 না, এটা আসলে 2 হবে। সো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ধরতে পেরেছ। এখন একটু খেয়াল করো, এখানে যে আমরা ইলেকট্রন গৃহীত লিখলাম, দেখো আমরা কি পড়েছিলাম, জারক পদার্থের ক্ষেত্রে যতটা ইলেকট্রন গৃহীত হয় সেটাই তার তুল্য সংখ্যা না? সো এই ক্ষেত্রে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় যৌবনের তুল্য সংখ্যা কত হবে, 5। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় যৌবনে 3 হবে, পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় যৌবনে 6 হবে, এবং Fe3+ যেটি রয়েছে তার তুল্য সংখ্যা কত হবে, তার তুল্য সংখ্যা হবে 1। অন্যদিকে হ্যালোজেন যেটি রয়েছে তার তুল্য সংখ্যা কত হবে, 2 হবে। তার তুল্য সংখ্যা কত হবে, তার তুল্য সংখ্যা এখানে 2 হবে। সো আশা করি এই পার্টটুকু তোমরা বুঝতে পেরেছ। তো এই তো গেল জারকের তুল্য সংখ্যা। এখন কথা হচ্ছে এই পার্টগুলো আমরা আসলে কেন করছি। এই পার্টগুলো আসলে আমরা করছি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণের জন্য। তো তোমাদের এখানে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে তোমরা বেসিক্যালি মনে রাখবে কোনগুলো জারক পদার্থ, এবং জারক পদার্থ থেকে এই যে বিক্রিয়কে এগুলো থাকলে উৎপাদে কি তৈরি হবে এগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং প্রত্যেকটি জারক পদার্থের তুল্য সংখ্যা মনে রাখতে হবে। সো এই স্লাইডটি হচ্ছে তোমাদের জারণ বিজারণ বিক্রিয়ার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা স্লাইড। তো আশা করি এই স্লাইডে যে জারক পদার্থের যে তুল্য সংখ্যা রয়েছে এবং পরিবর্তিত অবস্থা রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। তো এই তো গেল জারক পদার্থের তুল্য সংখ্যা। এবার চলো বিজারক পদার্থের তুল্য সংখ্যাগুলো আমরা দেখে নিই। সো বিজারক পদার্থ হিসেবে কি কি ইউজ হতে পারে, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড অর্থাৎ H2CO4, হাইড্রোজেন পারঅক্সাইড, ফেরাস ক্লোরাইড অর্থাৎ Fe2+। ওইখানে কিন্তু জারক পদার্থ হিসেবে Fe3+ ছিল, আর বিজারক পদার্থ হিসেবে আমরা কি নিয়েছি, Fe2+ নিয়েছি, বা বলতে পারি আমরা ফেরাস ক্লোরাইড নিয়েছি, এবং সোডিয়াম থায়োসালফেট। সো এখানে চলো প্রত্যেকটির জারণ মান বের করে ফেলি। এখানে সালফারের জারণ মান -2, এখানে দুইটা কার্বনের জন্য দুইটা কার্বনের একত্র জারণ মান যেটি পাবে সেটি হচ্ছে +6, এবং হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের যে জারণ মান রয়েছে সেটি হবে -2, দুটির জন্য -2। এখানে কিন্তু একটির জন্য -1 হয়, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড বা পারঅক্সাইডে নর্মালি অক্সিজেনের জারণ মান হয় -1, বাট যেহেতু এখানে দুইটা অক্সিজেন রয়েছে তাই দুটার জন্য আমরা কত ধরেছি,
2 এবং এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে আয়রনের কত রয়েছে, আয়রনের ক্ষেত্রে এখানে 2 রয়েছে। আর এদিকে সোডিয়াম থায়োসালফাইডে দুইটা সালফারের যে জারণ মান সেটি হচ্ছে প্লাসের 4। তো বিক্রিয়কে যখন এই সকল বিজারক পদার্থ থাকবে উৎপাদে মেইনলি আসলে কি উৎপন্ন হবে সেগুলো আমরা এখানে লিখছি। যখনই তোমরা দেখবে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়কে রয়েছে সবসময় মনে রাখবে উৎপাদে হবে সালফার। অক্সালিক অ্যাসিড বিক্রিয়কে থাকলে উৎপাদে পাবে 2 মোল কার্বন ডাইঅক্সাইড। এখানে ভালো করে খেয়াল করো, 1 মোল অক্সালিক অ্যাসিড 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে। অন্যদিকে হাইড্রোজেন পার অক্সাইড সবসময় হচ্ছে এখনো অক্সিজেন তৈরি করবে এবং Fe2+ যেন কি বলেছিলাম, Fe2+ সবসময় Fe3+ কনভার্ট হয়ে যায়, তাই তো? এবং Fe3+ সবসময় Fe2+ কনভার্ট হয়ে যায়। সো এখানে Fe3+ যেহেতু রয়েছে, সো এখানে যেহেতু Fe2+ রয়েছে সেটি কি হবে, Fe3+ কনভার্ট হয়ে যাবে। আর অন্যদিকে সোডিয়াম থায়োসালফেট যেটা আছে সেটি হচ্ছে সোডিয়াম টেট্রা থায়োনেটে কনভার্ট হয়ে যায়। সো এবার চলো উৎপাদ যেগুলো রয়েছে ওইখানেও জারণ মান বের করি। সালফার যেহেতু মুক্ত পরমাণু তার জারণ মান কত 0 এবং এখানে কার্বন, একটি কার্বনের জন্য জারণ মান হচ্ছে প্লাসের 4 আর দুইটা কার্বনের জন্য জারণ মান এখানে থাকে প্লাসের 8 এবং অক্সিজেনের ক্ষেত্রে এখানে মুক্ত পরমাণু তার জারণ মান 0 এবং Fe3+ তার জারণ মান কত, অবশ্যই +3। আয়রনের জারণ মান +3 এবং সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের যে জারণ মান সেটা হচ্ছে +5। তো এখন চলো ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা আমরা গুনে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছ -2 ছিল, -2 থেকে কত হয়েছে, 0 হয়েছে, তার মানে তার জারণ মান 2 বেড়েছে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করেছে 2টি। এখানে দুটার জন্য, এখানে দুইটা কার্বনের জন্য জারণ মান ছিল +6, এখানে হয়েছে +8, তার মানে সেও হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। অন্যদিকে হাইড্রোজেন পার অক্সাইড যেটি রয়েছে সেখানে কত ছিল, -2 আর এখানে কত 0 রয়েছে, তার মানে এখানেও 2টি ইলেকট্রন ত্যাগ হয়েছে। অন্যদিকে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে দেখো Fe2+ রয়েছে, এখানে কি কনভার্ট হয়েছে, Fe3+, যেহেতু +2 থেকে +3 তে গেছে তার মানে জারণ মান 1 বেড়েছে, অর্থাৎ ইলেকট্রন একটা ছেড়েছে। আর অন্যদিকে এখানে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান যেহেতু +4 আর এখানে যেহেতু +5 তার মানে এখানেও হচ্ছে কি একটা ইলেকট্রন ছেড়েছে, যেহেতু প্লাস একটা বেড়েছে, যেহেতু জারণ মান 1 বৃদ্ধি পেয়েছে তার মানে একটা ইলেকট্রন এখানে ছেড়েছে। সো এখন যদি তুল্য সংখ্যা বের করতে চাই, দেখো এখানে 2 রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা +2, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে, +2, হাইড্রোজেন পার অক্সাইডের তুল্য সংখ্যা +2। অন্যদিকে FeCl2 এর যে হচ্ছে তুল্য সংখ্যা সেটি হবে 1 এবং সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হবে 1। সো আমি কিন্তু আবারও বারবার বলছি যেটি সেটি হচ্ছে এই যে জারণ বিজারণ বিক্রিয়া যখন তোমরা সমতাকরণ করবে সব সময় বিজারক এবং জারক পদার্থ কিসে পরিবর্তিত হচ্ছে এটা অবশ্যই মনে রাখতে হবে এবং তাদের যে তুল্য সংখ্যা রয়েছে সেগুলো মনে রাখতে হবে, আদারওয়াইজ তোমরা পারবে না। আর এখানে যে জারণ মানগুলো বারবার নির্ণয় করছি এগুলো কিন্তু আমি আগের ক্লাসেই দেখে এসেছি। সো এগুলোতে তোমাদের যাদের প্রবলেম হচ্ছে তারা কিন্তু আবার কাইন্ডলি আমার আগের ভিডিওগুলো দেখে আসবে, আদারওয়াইজ এগুলো বুঝবে না। তো চলো এখন হচ্ছে আসলে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ তো পড়বো, ঠিক আছে, বাট জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা আমাদের কেন প্রয়োজন সেটি একটু দেখে নিই। ধরো একটা বিক্রিয়া রয়েছে, এখানে কি বলা হয়েছে, এখানে আসলে তোমাদের ম্যাথে যেটি করা হবে, ধরো তোমাকে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটি রয়েছে তার ধরো ডাটা দেওয়া আছে কোয়েশ্চেনে, অর্থাৎ তার এখানে হিসাব নিকাশ দেওয়া রয়েছে, তোমার কাছে জানতে চাচ্ছে FeCl2 যেটি রয়েছে তার হিসাব নিকাশ, অর্থাৎ তার ডাটা দেওয়া রয়েছে, তার পরিমাণ বিক্রিয়া থেকে বের করতে বলা হয়েছে। সো এই সকল ক্ষেত্রে আমরা জন্য কি করতাম, স্টয়কিওমেট্রি সমীকরণ ইউজ করতাম, রাইট? সো এই যে সমীকরণটি রয়েছে বা বিক্রিয়াটি রয়েছে তার স্টয়কিওমেট্রি সমীকরণ তো আমরা আগে থেকেই জানি এরকম একটা কিছু হবে, তাই তো? এখন একটু খেয়াল করো, এখানে স্টয়কিওমেট্রি সমীকরণ দেখতে পাচ্ছ, এই যে বিক্রিয়কে থাকা মৌল সংখ্যাগুলো আমরা নিচে বসাই না, বিক্রিয়কে থাকা মৌল সংখ্যাগুলো আমরা নিচে বসাই। এখন যদি বিক্রিয়াটা তুমি সমতাকরণই ঠিক মতো না করো তাহলে তোমার কি হিসেবে ভুল আসবে। সো এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা আগে করে নিতে হয়। সো এজন্যই হচ্ছে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা শিখবো। তো জারণ বিজারণ বিক্রিয়া কেন সমতাকরণ করব সেটা তো বুঝে গেছি। এখন আমাদের যে আসল কাজটি সেটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণটা আসলে করব কিভাবে। সো চলো শুরু করি। সো প্রথমেই যে কাজটি করতে হবে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করার জন্য সেটা হচ্ছে জারক ও বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে। দেন যে কাজটি করতে হবে জারকের ধনাত্মক এবং অম্লের ঋণাত্মক পার্টটুকু মিলে লবণ বানাতে হবে। থার্ডলি যে কাজটি করতে হবে জারকে যতটি অক্সিজেন পরমাণু রয়েছে উৎপাদে ঠিক তত অণু পানি লিখতে হবে। ফোর্থ যে কাজটি করতে হবে বিক্রিয়ক এবং উৎপাদে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। এবং ফিফথ যে কাজটা করতে হবে বিজারক যা উৎপন্ন করে তা উৎপাদে লেখা। দেখো এখানে কিন্তু তোমাদের হচ্ছে একটু
ভালো সমস্যা হবে। সো এই লাইনগুলো তোমরা কি করবে একটু খাতায় তুলে রাখো। আমি যখন হচ্ছে তোমাদের করাবো ভিডিওতে তোমরা জাস্ট খালি এগুলো মিলিয়ে নেবে, কারণ এই পার্টগুলো এখন তোমাদের কাছে অনেক কনফিউজিং লাগলেও যখন হচ্ছে আমরা করে ফেলবো জারণ বিজারণ সমতাকরণ তখন তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। সো কি বললাম, জারক এবং বিজারকের তুল্য সংখ্যাটা সবার আগে এক্সচেঞ্জ করতে হবে। দেন যেটি করতে হবে জারকের ধনাত্মক পার্ট এবং অম্লের ঋণাত্মক পার্ট মিলিয়ে লবণ বানাতে হবে। থার্ড যেটা করতে হবে জারকে যতটা অক্সিজেন থাকবে তত অণু পানি উৎপাদে লিখতে হবে। ফোর্থ যেটি করতে হবে বিক্রিয়ক এবং উৎপাদে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। ফিফথ যেটি করতে হবে বিজারক যা উৎপন্ন করে তা উৎপাদে লিখতে হবে। কি বোঝাতে চাচ্ছি চলো এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। এখানে একটি প্রশ্ন রয়েছে যেটি হচ্ছে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে FeCl2 এর জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমতাকরণ করো। তো এখানে দেখো অম্লীয় বলেছে না, তার মানে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং FeCl2 এর বিক্রিয়া হবে, বাট মাধ্যমটা কি অম্লীয় অর্থাৎ অ্যাসিড মিশ্রিত থাকবে। তাই আমরা যেটা করলাম এখানে পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েছি এবং FeCl2 নিয়েছি এবং অম্ল হিসেবে HCl নিয়েছি। এখন তোমার মনে হতে পারে কেন ভাই আমরা কি শুধুমাত্র HCl ইউজ করতে পারবো, আমরা কি সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারবো না? অ্যান্সারটি হচ্ছে হ্যাঁ, আমরা অবশ্যই সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারবো, বাট আমি এই ক্ষেত্রে আমার নিজের কাছে যেহেতু ফ্লেক্সিবিলিটি রয়েছে আমি শুধু HCl নিয়েছি। আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েও করব। যদি পরীক্ষাতে শুধু অম্ল বলে তুমি HClও নিতে পারো, সালফিউরিক অ্যাসিডও নিতে পারো, বাট যদি এখানে মেনশন করে দেওয়া থাকে সালফিউরিক অ্যাসিড শুধু, তখন তোমার সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হবে, বা HCl যদি মেনশন থাকে HCl ইউজ করতে হবে। তো আপাতত যেহেতু মেনশন নেই তাই হচ্ছে আমরা HCl নিয়েছি। পরবর্তী যে প্রশ্নগুলোতে সেগুলোতে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েও করব, বাট আপাতত আমরা HCl দিয়ে শুরু করছি। তো চলো এই জারণ বিজারণ বিক্রিয়াটা কিভাবে সমতাকরণ করবে সেটি আমরা দেখে নিই। তো প্রথমে যেটি করবে এই যে প্রশ্নটি রয়েছে এটি এখানে তোলো। সো তুললাম। প্রথম কাজ যেন আমাদের কি ছিল, জারক এবং বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। দেখো এখানে FeCl2 এর তুল্য সংখ্যা আমরা 1 পড়ে এসেছিলাম এবং পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা আমরা কত পড়ে এসেছিলাম, 6 পড়ে এসেছিলাম, তাই তো? এটাই আমরা এখন করলাম। কি করলাম, এই যে FeCl2 এর যে তুল্য সংখ্যা 1 ছিল তাকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটে দিলাম, অন্যদিকে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত ছিল, 6 না, এটাকে আমরা FeCl2 এর মূল সংখ্যা হিসেবে দিলাম, অর্থাৎ তুল্য সংখ্যার দুইটার এক্সচেঞ্জ করলাম। তারটা তার কাছে গেল, তার তুল্য সংখ্যাটা তার সামনে গেল। যেহেতু 1 লিখতে হয় না তাই হচ্ছে আমরা 1 এখানে লিখিনি। তারপরে যে কাজটি ছিল সেটি হচ্ছে জারকের যে ধনাত্মক পার্টগুলো রয়েছে তার সাথে অ্যাসিডের ঋণাত্মক পার্টের লবণ বাড়ানো। তাই তো দেখো এখানে জারকের ধনাত্মক পার্ট কি, আসলে মূলত জারকের ধনাত্মক পার্ট হচ্ছে জারকের প্রথম যে দুইটা মৌল থাকবে তারাই হচ্ছে আসলে জারকের ধনাত্মক পার্ট। সাধারণত জারকের লাস্টের পার্টটা হয় ঋণাত্মক। জারকের কি হচ্ছে প্রথম দুইটা পার্টই সাধারণত ধনাত্মক পার্ট হয়ে থাকে, কারণ জারকের লাস্ট পার্টটা নর্মালি ঋণাত্মক হয়ে থাকে। তাহলে জারকের এই ক্ষেত্রে ধনাত্মক পার্ট দুইটা কোনটা, এই যে K2 এবং Cr2, রাইট? আর অন্যদিকে দেখো এখানে HCl রয়েছে না, HCl এ Cl কি অবশ্যই ঋণাত্মক পার্ট, তাই না? অ্যাসিডের ক্ষেত্রে লাস্টের পার্টটুকু ঋণাত্মক পার্ট হয়। তার মানে আমাদের যে দ্বিতীয় নম্বর স্টেপটি ছিল লবণ তৈরির, সেখানে আমরা কি করব, সেখানে আমরা হচ্ছে K এর সাথে Cl এর লবণ তৈরি করব এবং ক্রোমিয়ামের সাথে Cl এর লবণ তৈরি করব। সো আমরা কিন্তু আগের ক্লাসেই পড়ে এসেছিলাম কিভাবে পটাশিয়ামের সাথে ক্লোরাইডের লবণ তৈরি হয় এবং ক্রোমিয়ামের সাথে ক্লোরাইডের লবণ তৈরি হয়। দেখো ক্রোমিয়ামের সাথে যখন ক্লোরাইডের লবণ তৈরি হবে তখন কি তৈরি হবে, CrCl3। কেন CrCl3 হবে, কারণ আমরা জানি ক্রোমিয়ামের যোজনী 3 থাকায় 3টা ক্লোরিনকে সে ধরতে পারবে। সো একটু খেয়াল করি এখানে ক্রোমিয়াম কয়টা রয়েছে, একটা না, এখানে কয়টা রয়েছে, 2টা। সো আমার তার সামনে অবশ্যই আগে 2 দিয়ে দিতে হবে ক্রোমিয়ামের আগে। আর অন্যদিকে দেখো এখানে পটাশিয়াম যে রয়েছে, পটাশিয়ামের সাথে যখন Cl লবণ তৈরি করবে তখন কি তৈরি হবে, KCl তৈরি হবে। সো আমরা KCl লিখলাম। পটাশিয়াম এই ক্ষেত্রে দেখো পটাশিয়াম এই ক্ষেত্রে কয়টা রয়েছে, 2টা না। সো আমার এই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য 2 দিতে হবে। তারপরের পার্টটা যে কি বলেছিলাম, পরের পার্টটা বলেছিলাম যে বিজারক কি তৈরি করে তা আমাদের উৎপাদে লিখতে হবে। সো এখানে দেখো বিজারক হিসেবে কি রয়েছে, FeCl2 তে Fe এর জারণ মান কত, +2। আর আমরা কি জানি Fe2+ সবসময় কি Fe3+ কনভার্ট হয়ে যায়, তাই তো? সো এখানে FeCl2 কি হবে, FeCl3 তে কনভার্ট হয়ে যাবে। সো এখানে যেহেতু 6 রয়েছে আমার এই পাশেও কত দিতে হবে, 6 দিতে হবে। তারপরের পার্ট যেন কি ছিল, তারপরের পার্ট ছিল হচ্ছে জারকে যতটা অক্সিজেন আছে, এখানে জারকে 7টা অক্সিজেন রয়েছে না, এই 7টা অক্সিজেন আসলে কত অণু পানি তৈরি করবে, 7 অণু পানি তৈরি করবে। তারপর যে লাস্ট পার্টটুকু সেটি যেন কি ছিল, তারপরে যে লাস্ট পার্টটুকু সেটি ছিল হচ্ছে দুই পাশের হাইড্রোজেন ব্যালেন্স করা। একটু লক্ষ্য করে এখানে হাইড্রোজেন কয়টা রয়েছে, এখানে হাইড্রোজেন হচ্ছে 14টি রয়েছে, তাই না? এই যে H2O তে 7 অণু H2 রয়েছে, অর্থাৎ 7 × 2 অর্থাৎ 14টি এখানে হাইড্রোজেন রয়েছে। বাট এই পাশে কয়টি রয়েছে, এই পাশে কিন্তু ব্যালেন্স হলো না। সো আমাদের ব্যালেন্স করতে হবে। সো এখানে যেহেতু 7H2 মানে হচ্ছে 14টি H রয়েছে, সো এই পাশে যদি আমার H ব্যালেন্স করতে এখানে কত দিতে হবে, অবশ্যই আমাদের 14 দিতে হবে, তাই তো? তাহলেই তো ব্যালেন্স হবে।
তো এভাবেই আমাদের জারণ বিজারণ যে বিক্রিয়াটি রয়েছে সেটির সমতাকরণ হয়ে গেছে। এখানে আমরা প্রথমে কি করলাম একটু রিক্যাপ করে দিই। প্রথমে আমরা হচ্ছে দুইটারই তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করলাম। দুইটা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করার পর দেন আমরা যেটা করলাম সেটি হচ্ছে এই যে এখানে জারকের যে দুইটা ধাতু রয়েছে বা পজিটিভ পার্ট রয়েছে তাদের দিয়ে হচ্ছে লবণ তৈরি করলাম। কার সাথে লবণ? অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে বা লাস্ট পার্টটুকুর সাথে। দেন আমরা যেটা করলাম বিজারক পদার্থ যেটি উৎপন্ন করে সেটি লিখে নিলাম। দেন জারকে যতটি অক্সিজেন রয়েছে আমরা উৎপাদে ঠিক ততনু পানি লিখলাম। দেন ফাইনালি লাস্টে হচ্ছে দুই পাশে হাইড্রোজেন ব্যালেন্স করলাম। সো এভাবে চলে খুব ইজিলি আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করে ফেলতে পারি। বাট ব্যাপার হচ্ছে সিকিউর জন্য যদি তোমাদের এই ম্যাথটি আসে জাস্ট এতটুকু জারণ বিজারণ বিক্রিয়াটা সমতাকরণ করে দিয়ে দিলেই হবে না, এখানে আরও কিছু কাজ করতে হবে সেটি হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ লিখছি। তো দেখো এখানে যখন এখানে সমতাকরণটি করবে তার পরের পার্ট হচ্ছে তোমাদের এটার আয়নিক সমীকরণ লেখা। এখন কথা হচ্ছে ভাইয়া আয়নিক সমীকরণ আসলে কি? আয়নিক সমীকরণ আসলে ভাইয়া কিছু না, এখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিম্পলি এই যে সমীকরণটা রয়েছে, এই যে সমতাকৃত সমীকরণ রয়েছে তার থেকে শুধুমাত্র দর্শকায়ন বাদ দিতে হবে। কি বললাম? এই যে সমতাকৃত যে সমীকরণটি রয়েছে তার থেকে কি বাদ দিতে হবে? দর্শকায়ন বাদ দিতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে দর্শকায়ন আসলে কোনটা? দর্শকায়ন হচ্ছে ওই আয়নটা যে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াতে না ইলেকট্রন গ্রহণ করে না ইলেকট্রন ত্যাগ করে, তারাই জারণ বিজারণ বিক্রিয়াতে দর্শকায়ন। তো এখন ব্যাপারটি হচ্ছে এখানে দেখে তোমরা কিভাবে বুঝবে কোনটা দর্শকায়ন? তো দর্শকায়ন বোঝাটা এখানে খুবই সিম্পল। নর্মালি মনে রাখবে যে জারক যেটি রয়েছে জারকের প্রথম পার্টটুকু আসলে দর্শকায়ন হয় এবং অ্যাসিড যেটি রয়েছে অ্যাসিডের শেষের পার্টটুকু দর্শকায়ন হয়। অর্থাৎ আমরা কি বলতে পারছি? জারকের প্রথম পার্ট অর্থাৎ এই ক্ষেত্রে পটাশিয়াম এবং অ্যাসিডের শেষের পার্ট অর্থাৎ এই ক্ষেত্রে ক্লোরাইড বা Cl হচ্ছে আমাদের দর্শক আয়ন। সো এভাবে তোমরা মনে রাখতে পারো। সো আয়নিক সমীকরণ কিভাবে লিখবে? আয়নিক সমীকরণে সিম্পলি তোমরা যেটি করবে সেটি হচ্ছে দর্শকায়ন বাদ দিয়ে লিখবে, তাহলেই তোমরা আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ লিখতে পারবে। তো এই ক্ষেত্রে তুমি যদি হচ্ছে এখান থেকে দুইটা পটাশিয়াম বাদ দিয়ে দাও তাহলে এটাকে কিভাবে লিখতে পারবে? এই যে Cr2O7 2-। এখান থেকে কিভাবে এটা লিখতে হয় এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি, তাই তো? এই যে অম্ল এবং ক্ষারের যে প্রশমন বিক্রিয়ার সমতাকরণ রয়েছে সেখানে আমরা পড়েছি। আর অন্যদিকে এখান থেকে যদি তুমি Cl বাদ দাও তাহলে কি লিখতে পারবে? 14H+, রাইট? এবং অন্যদিকে এখানে 6FeCl2 কে কি লিখতে পারবো আমরা? 6Fe2+, যদি আমরা Cl বাদ দিয়ে দিই, কারণ Cl হচ্ছে আমাদের দর্শকায়ন। অন্যদিকে এখান থেকে যদি আমরা Cl বাদ দিই তাহলে কি লিখতে পারবো? 2Cr3+, এবং KCl এ দেখো পটাশিয়ামও দর্শকায়ন ক্লোরাইডও দর্শকায়ন, তাই এটি আমরা লিখব না। অন্যদিকে 6FeCl3 যেটি রয়েছে তাকে আমরা কি লিখতে পারবো? 6Fe3+। কেন? কারণ Cl হচ্ছে আমাদের দর্শক আয়ন। আর এখানে দেখো 7H2 তে কেউই হচ্ছে আমাদের দর্শক আয়ন না, তাই আমি এটা পুরোটাই এভাবে লিখে ফেলবো, কারণ এখানে বাদ দেওয়ার আসলে আর কিছু নেই। তারপর যে পার্টটুকু করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। তো এখানে একটু লক্ষ্য করো, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট কি আমাদের জারক এবং FeCl2 কি আমাদের বিজারক, তাই তো? আর এখানে বিজারক হচ্ছে FeCl2। আর আমরা জানি FeCl2 যে বিজারক তার কি হবে? তাহলে জারণ হবে। FeCl2 এখানে কি বিজারক, তাই তার জারণ হবে। পটাশিয়াম ডাইক্রোমেট কি জারক, তাই তার বিজারণ হবে, রাইট? এখন একটু খেয়াল করো, এই যে FeCl2 তার তো জারণ হবে আমরা বুঝলাম। দেখো তো FeCl2 থেকে আসলে কি উৎপন্ন হয়েছে? এই যে এখানে FeCl2 যেন কোথায় ছিল? এই যে FeCl2 থেকে আসলে কি উৎপন্ন হয়েছে? 6Fe2+, তাই তো? FeCl2 থেকে কি উৎপন্ন হয়েছে? 6Fe2+। এই যে 6Fe2+ যেটি ছিল আমাদের, এটি আবার কি উৎপন্ন করেছে উৎপাদে গিয়ে? 6Fe3+। তার মানে এখানে জারণ বিক্রিয়া কোনটা? এতটুকু, এটি আমরা এখানে লিখলাম। তো এখানে যদি লক্ষ্য করো আমরা কিন্তু শিখে এসেছিলাম যে Fe2+ থেকে যখন Fe3+ হয় বা আয়রন যেটি রয়েছে তার তুল্য সংখ্যা কত ছিল? তার তুল্য সংখ্যা ছিল 1। আয়রনের তুল্য সংখ্যা যেহেতু একটার জন্য 1, এখানে আছে কটা? 6টা, তার মানে তার তুল্য সংখ্যা 6। তুল্য সংখ্যা যেন কি ছিল? জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে বা বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা যেন কি ছিল? সে কয়টা ইলেকট্রন ছাড়তে পারে, তাই না? যেহেতু এখানে একটার জন্য 1, তাহলে 6টার জন্য কত হবে? 6টা, তার মানে এখানে সে কয়টা ইলেকট্রন ছাড়বে? 6টা ইলেকট্রন ছাড়বে। অন্যদিকে যদি আমরা বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে চাই, বিজারণ অর্ধবিক্রিয়া কার হবে? জারকের হবে। জারক হিসেবে এখানে কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেট, তাই না? পটাশিয়াম ডাইক্রোমেট থেকে এটি উৎপন্ন হয়নি? হ্যাঁ, এটি উৎপন্ন হয়েছে। এখানে দেখো ক্রোমিয়ামটা লাস্টে গিয়ে আবার কিসে কনভার্ট হয়ে গেছে? 2Cr3+, তাই তো? 2Cr3+। সো একটু লক্ষ্য করো এখানে Cr2O7 2- 2Cr3+ কনভার্ট হয়ে গেছে, তাই না? আর পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত জন ছিল? একটার জন্য 6 ছিল, তাই না? যেহেতু এখানে বিজারণ হচ্ছে তার মানে এখানে কি হবে? অবশ্যই ইলেকট্রনের গ্রহণ হবে। আর তার তুল্য সংখ্যা কত? 6 না? সো আমরা লিখবো এখানে প্লাসের 6। যেহেতু এখানে বিজারণ অর্ধবিক্রিয়া, সো এখানে আমরা তো হচ্ছে 6টা এখানে আমাদের ইলেকট্রন গ্রহণ হবে, তাই তো? আর তার তুল্য সংখ্যা যেহেতু 6, তাই আমরা এখানে 6 বসিয়েছি। তো এতটুকু আমরা করলাম। তারপর একটু খেয়াল করে এখানে আমরা বেসিক্যালি কি করলাম? এখানে আমরা এই যে বিজারণ অর্ধবিক্রিয়া লিখলাম,
জারণ অর্ধ বিক্রিয়া লিখলাম, বাট এই যে পানির পার্টটুকু কিন্তু আমরা এখনো বিক্রিয়াতে লিখিনি, তাই না? এই যে পানির পার্টটুকু রয়েছে এটা শুধুমাত্র এখানে কপি পেস্ট করে দিয়ে দিবে। এই যে বিজারণ অর্ধ বিক্রিয়া রয়েছে, এই পানির পার্টটুকু এবং হাইড্রোজেন ব্যালেন্সের পার্টটুকু শুধুমাত্র এখানে কপি পেস্ট করে তুলে দিবে বিজারণ অর্ধ বিক্রিয়াতে। তাহলেই তোমাদের এই সম্পূর্ণ ম্যাথটি হয়ে যাবে। আর এখানে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপে আরেকটা জিনিস তোমাদের লিখতে হবে, সেটি হচ্ছে, একটু লক্ষ্য করো, এই গ্যাপে যেটি তোমরা লিখবে সেটি হচ্ছে দর্শক আয়নগুলোকে যোগ করে প্রাপ্ত সমার্থকৃত বিক্রিয়া। কেন? কারণ দেখো এখানে দর্শক আয়ন নেই, বাট এই সমীকরণে কি ছিল? দর্শক আয়ন ছিল, তাই আমরা লিখলাম দর্শক আয়নগুলোকে যোগ করে প্রাপ্ত সমতাকৃত বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। প্রথম ক্ষেত্রে অনেক কঠিন লাগবে, বাট আস্তে আস্তে যখন সামনে প্রসিড করবে তোমাদের এই সংক্রান্ত ম্যাথের কোনো ধরনের প্রবলেম থাকবেই না। তো চলো আরেকটা বিক্রিয়া সমতাকরণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা আছে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে FeCl2 এর জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমতাকরণ করতে। তোমাদের মনে হতে পারে এটি আসলে আগের ম্যাথই। না, এটা আসলে আগের ম্যাথ না, কারণ এখানে দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে না, ওই সময় কিন্তু এখানে ছিল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, বাট এখানে কি রয়েছে? জারক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে। তো চলো এই বিক্রিয়াটা সমতাকরণ করি। তো প্রথমেই তোমরা এই বিক্রিয়াটা তুলে নিবে। তুলে নেওয়ার পর কি করবে? দেখো প্রথম কাজ যেন আমাদের কি ছিল? প্রথম কাজ ছিল আমাদের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5, এটা যাবে FeCl2 এর কাছে, এবং FeCl2 এর তুল্য সংখ্যা কত? 1 ছিল, এটি যাবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাছে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে জারকে যে প্রথম দুইটা ধাতু রয়েছে তার সাথে এই যে অ্যাসিডের যে লাস্টের পার্টটুকু রয়েছে তাদের লবণ লিখতে হবে। তো দেখো পটাশিয়ামের সাথে যখন Cl যুক্ত হবে তখন ক্যালসিয়াম লবণ তৈরি হবে, এবং ম্যাঙ্গানিজের সাথে যখন Cl যুক্ত হবে, ম্যাঙ্গানিজের যেহেতু যোজনী দুইটা Cl যুক্ত হবে, অর্থাৎ ম্যাঙ্গানিজ ক্লোরাইড উৎপন্ন হবে, তাই না? সো এখানে আমরা এই পার্টটুকু লিখে ফেললাম। দেন আমাদের যেটি করতে হবে, এই যে বিজারক পদার্থ যেটি রয়েছে সেটিকে উৎপন্ন করা। এখানে দেখো বিজারক পদার্থ হিসেবে কি আছে? Fe2+। আমরা জানি Fe2+ অলওয়েজ Fe3+ এ কনভার্ট হয়ে যায়, অর্থাৎ FeCl2 থাকলে FeCl3 হবে, অন্যদিকে FeCl3 থাকলে FeCl2 হয়ে যাবে। আর এখানে যেহেতু 5 ছিল তাই আমরা 5 দিয়ে ব্যালেন্স করলাম। তারপরে যে কাজটুকু সেটি হচ্ছে জারকের যতটি অক্সিজেন রয়েছে তত অণু পানি। এখানে জারকে যেহেতু 4টি অক্সিজেন রয়েছে তো আমি 4 অণু পানি লিখবো। দেন লাস্ট যে কাজটি আমাদের বাকি আছে সেটি হচ্ছে দুই পাশের হাইড্রোজেন ব্যালেন্স করা। দেখো এখানে কয়টা হাইড্রোজেন রয়েছে? টোটাল এই পাশে 8টা হাইড্রোজেন রয়েছে। তো এই পাশে আমাদের কয়টা লিখতে হবে? 8টা হাইড্রোজেন লিখতে হবে। সো আমি এখানে 8 দিয়ে দিলাম। এই কাজটুকু করার পর আমাদের কাজ যেন কি ছিল? আয়নিক সমীকরণ লেখা, তাই না? আয়নিক সমীকরণ আমরা কি করতাম? দর্শকায়ন বাদে বাকি সবগুলো বসাতাম। দেখো এখানে দর্শকায়ন কি ছিল? এই যে জারকের প্রথম পার্টটুকু এবং অ্যাসিডের লাস্টের পার্টটুকু হচ্ছে আমাদের দর্শকায়ন, তাই তো? অর্থাৎ বলতে পারি পটাশিয়াম এবং ক্লোরাইড হচ্ছে আমাদের এই ক্ষেত্রে দর্শক আয়ন। তো দর্শক আয়ন পটাশিয়ামকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে কি থাকবে? MnO4- বা পারম্যাঙ্গানেট প্লাস এখানে দেখো Cl-কেও তো আমাদের রিমুভ করতে হবে, কারণ এটাও তো দর্শক আয়ন। তো আমাদের 8H+ থাকবে, এবং এখানেও Cl-ও তো আমাদের দর্শক আয়ন, অর্থাৎ 5Fe2+। MnCl2-তে আবার Cl হচ্ছে দর্শক আয়ন, অর্থাৎ Mn2+। এটা তো পুরোটাই দর্শক আয়ন, পটাশিয়ামও দর্শক আয়ন, ক্লোরিনও দর্শক আয়ন, তাই লিখবো না। তাই এখানে যেটি করব, এখানে যে Cl3 রয়েছে তাকে দর্শকায়নটাকে বাদ দিয়ে আমরা লিখবো হচ্ছে 5Fe3+, এবং এখানে পানিতে কোনো দর্শকায়ন নেই তাই পানি পুরোটাই লিখতে হবে। কেমন? তারপর আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেলবো। তো এখানে দেখো আমরা তো আগে থেকেই জানি আমাদের কি FeCl2 কি আমাদের বিজারক, তাই তো? বিজারকের জন্য কি হয়? বিজারকের জারণ হয়। সো একটু খেয়াল করে এখানে 5Fe2+ কি তৈরি করবে? 5Fe3+, তাই তো? 5Fe2+ তৈরি করছে 5Fe3+। সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এখানে তার তুল্য সংখ্যা কত? 1 না? এখানে আয়রনের যে তুল্য সংখ্যা সেটি কিন্তু আমরা পড়ে এসেছিলাম, 1 ছিল। একটির জন্য যদি 1 হয়, 5টার জন্য কত? তাহলে 5 হবে। আর তুল্য সংখ্যা যেহেতু এখানে 5 পাচ্ছি, যেহেতু এটা জারণ অর্ধবিক্রিয়া, তার মানে 5টা ইলেকট্রন সে ত্যাগ করেছে। অন্যদিকে দেখো বিজারণ অর্ধবিক্রিয়া যেটি রয়েছে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি সে একটা জারক, তো তার থেকে সে উৎপন্ন হয়েছে, অর্থাৎ তার এখানে কি হবে? তার এখানে বিজারণ হবে, তাই তো? অর্থাৎ MnO4- হয়ে যাবে Mn2+ এ কনভার্ট। আর আমরা কি জানি? পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটি রয়েছে তার তুল্য সংখ্যা 5। একটির জন্য যেহেতু 5 আর এখানে আছে একটি, অর্থাৎ তার হচ্ছে কয়টা ইলেকট্রন গ্রহণ হবে? 5টা ইলেকট্রন গ্রহণ হবে। আর দেন আমরা যে কাজটা করতাম, ওই যে এখানে H+ রয়েছে আর 4H2 রয়েছে, অর্থাৎ পানি এবং হাইড্রোজেন যে বাকি পার্টটুকু রয়েছে সেটাকেও কিন্তু আমরা কোথায় ইনক্লুড করব? বিজারণ অর্ধবিক্রিয়াতে ইনক্লুড করব, তাই তো? দেন আমাদের লাস্ট কাজ যেন কি ছিল? এই যে এই দুইটার মাঝখানে যে স্পেসটুকু রয়েছে সেখানে আমরা লিখবো দর্শক আয়নগুলোকে যোগ করে প্রাপ্ত সমর্থকৃত বিক্রিয়া। আশা করি তোমাদের কাছে এখন একটু ইজি লাগছে। সো আমি হচ্ছে সামনে আরও কিছু প্রবলেম করি, দেন তোমাদের আরও ইজি লাগবে। এখানে বলা আছে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমতাকরণ করতে। সো এখানেও আমরা আবার অম্ল হিসেবে সালফিউরিক অ্যাসিড নিয়েছি। সো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে ফেললাম। দেন যেন কি কাজ ছিল? দেন হচ্ছে এই যে
পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের সাথে সালফেটের কি লিখতে হবে, লবণ লিখতে হবে। সো আমরা আবার আগের মতো লবণ লিখলাম। লবণ লেখার পর যেহেতু আমাদের এখানে পটাশিয়াম একটা ছিল, এখানে দুইটা রয়েছে, তাই আমরা হচ্ছে হাফ দিয়ে দিলাম। তারপরে যে কাজটা কি ছিল, তারপর হচ্ছে ওই যে এখানে বিজারক যেটি ছিল, বিজারক কি উৎপন্ন করবে, এখানে ফেরাস রয়েছে, এখানে ফেরিক উৎপন্ন করবে, সেটিও আমরা লিখে নিলাম। তো দেন আমরা এখানে দেখতে পেলাম এখানে আয়রন দুইটা রয়েছে, এখানে আয়রন 5টা রয়েছে। সো ব্যালেন্স করার জন্য আমরা 5/2 দিয়েছিলাম, রাইট। দেন আমাদের কাজ হচ্ছে এই যে জারকে যতটি অক্সিজেন রয়েছে তত অণু পানি উৎপাদে লেখার পর আমরা দেখলাম এখানে আমাদের একটি হাইড্রোজেন রয়েছে, আর এখানে হাইড্রোজেন রয়েছে শুধু 2টি। সো ব্যালেন্স করার জন্য এই পাশে আমরা 4 দিয়ে গুণ করলাম। দেন যেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা আয়নিক সমীকরণ লিখবো। দেন আমরা আয়নিক সমীকরণ লিখবো। আয়নিক সমীকরণ লেখার জন্য আমাদের কি করতে হয়, আয়নিক সমীকরণ লেখার জন্য আমাদের দর্শকায়নগুলো বাদ দিয়ে দিতে হয়। এক্ষেত্রে আমাদের দর্শকায়ন কারা কারা, এই যে পটাশিয়াম এবং H2SO4 এর যে SO4 রয়েছে ওই পার্টটুকু হচ্ছে আমাদের দর্শকায়ন। সো এগুলো বাদ দিয়ে লিখলে কিভাবে লিখতে হয় তা কিন্তু আমরা আগেই দেখে এসেছি। সো এটা লেখার পর দেন আমাদের কাজ হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখে ফেলা। সো এখানে কিন্তু আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া ঠিক আগে যে আমরা হচ্ছে প্রবলেমটি করে এসেছি তার মতোই কিন্তু এখানে কপি পেস্ট শুধু, তাই তো। সো এই ক্ষেত্রে আমাদের সমতাকৃত বিক্রিয়াটা আগের মতোই আমরা করে ফেলতে পারছি, তাই তো। এখন চলো আমরা আরেকটা প্রবলেম করি, সেটি হচ্ছে এখানে দেখো কোয়েশ্চেন লেখা আছে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌবনে অক্সালিক অ্যাসিড অর্থাৎ H2CO4 এর জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমতাকরণ করতে। সো এখানে কি লিখেছি দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিড, অর্থাৎ এখানে জারক পদার্থ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড হচ্ছে বিজারক পদার্থ, এবং অম্ল হিসেবে আমরা নিজেরা নিয়েছি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে চাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিতে পারবে। তো দেন আমরা কি করবো, এই যে পার্টটুকু আমরা নিচে লিখবো। নিচে লিখে প্রথম কাজ কি, তুল্য সংখ্যা সোয়াপ করা বা এক্সচেঞ্জ করা। তো অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা ছিল 2, অর্থাৎ এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাছে যাবে, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ছিল 5, অর্থাৎ এটা অক্সালিক অ্যাসিডের কাছে যাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। দেন আমাদের কাজ কি, দেন আমাদের কাজ হচ্ছে লবণ লেখা। কাদের মাঝখানে লবণ লেখা, এই যে অ্যাসিডের লাস্টের পার্টটুকু অর্থাৎ সালফেট এবং জারক পদার্থের প্রথম দুইটা ধাতুর মাঝখানে। তো এখানে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে, তাই তো। তো পটাশিয়ামের সাথে যখন আমরা সালফেট যুক্ত করবো K2SO4 তৈরি হবে, এবং ম্যাঙ্গানিজের সাথে যখন আমরা সালফেট তৈরি করবো তখন হবে হচ্ছে MnSO4, তাই তো। যেহেতু এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে 2টা রয়েছে, তো এই পাশে আমার ম্যাঙ্গানিজ 2টা লিখতে হবে, অন্যদিকে K2SO4 লিখবো। এখানে দেখো এখানে যেহেতু হচ্ছে K 2টা রয়েছে, এখানেও K 2টা রয়েছে, তাই আমাদের আর ব্যালেন্স করার প্রয়োজন হয়নি। এবং আমরা কি জানতাম, আমরা জানতাম যে তারপরের কাজ হচ্ছে বিজারক কি তৈরি করে সেটি লিখতে হয়। আমরা দেখো তুল্য সংখ্যা যখন পড়েছি তখনই কিন্তু আমরা বলে এসেছি 1 অণু অক্সালিক অ্যাসিড তৈরি করে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তাই তো। তো এখানে যেহেতু 5 অণু অক্সালিক অ্যাসিড রয়েছে, সে তৈরি করবে হচ্ছে 10 অণু কার্বন ডাইঅক্সাইড। আর তারপরের কাজটা যেন কি ছিল, এই যে জারকে যতটি অক্সিজেন রয়েছে তত অণু পানি উৎপাদে লিখতে হয়। তো তোমার প্রথমবারে মনে হতে পারে এখানে অক্সিজেন কয়টা রয়েছে, জারকে 4টা, কিন্তু আসলে এখানে 4টা অক্সিজেন নেই, এখানে রয়েছে 8টা। এই যে 2টা হচ্ছে তোমাদের খেয়াল করতে হবে বা অ্যাকাউন্টে নিতে হবে। তো এখানে টোটাল অক্সিজেন কয়টা রয়েছে, 8টা অক্সিজেন রয়েছে। সো 8টা অক্সিজেন কয় অণু পানি তৈরি করবে, অবশ্যই 8 অণু পানি তৈরি করবে, তাই তো। তো এখানে দেখো এই পাশে টোটাল কয়টা হাইড্রোজেন রয়েছে, এই পাশে টোটাল হাইড্রোজেন রয়েছে 16টা, আর এই পাশে কয়টা রয়েছে, এই পাশে কিন্তু অলরেডি এখানে এই যে বিজারক পদার্থতেও কিন্তু অলরেডি হচ্ছে 10টা হাইড্রোজেন রয়েছে। সো আমার এই পাশে আর 6টা হাইড্রোজেন অ্যাড করলেই হয়ে যাবে, তাই আমি H2SO4 এর জায়গায় 3 লিখে দিলাম। এখন দেখো 16টা হাইড্রোজেন হয়ে গেছে, এখানে হচ্ছে 16টা হাইড্রোজেন, এই অক্সালিক অ্যাসিডে 10টা ছিল, আর নতুন করে 3 দেওয়াতে এখানে 6 এসেছে, অর্থাৎ 16টা হাইড্রোজেন হয়ে গেছে। তো এভাবেই চাইলে জারণ বিজারণ বিক্রিয়াগুলো আমরা সমতাকরণ করতে পারি। তো তারপরের পার্টগুলো কি জন্য ছিল, তারপরের পার্টটুকু ছিল হচ্ছে আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণে কি করতাম, দর্শকায়ন লিখবো না, তাই তো। তো দর্শকায়ন বাদ দিয়ে যদি আমরা সমীকরণটা লিখতে চাই, এখানে পটাশিয়াম বাদ যাবে এবং সালফেট বাদ যাবে, তাই তো। সো পটাশিয়াম যদি বাদ দিই তাহলে এখানে 2MnO4 মাইনাস, এবং সালফিউরিক অ্যাসিড যেটি রয়েছে একটু খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের সালফেট পার্টটুকু কিন্তু আমরা লিখবো না, তাই না। সো আমাদের এখানে 6H+ হওয়ার কথা, কারণ হাইড্রোজেন রয়েছে 6টা, বাট আমরা চাইলে এই হাইড্রোজেনগুলোকেও একসাথে লিখে ফেলতে পারি। দেখো এখানে কয়টা, 10টা হাইড্রোজেন রয়েছে, এইখানে 6টা হাইড্রোজেন রয়েছে, আমরা একসাথে 16টা হাইড্রোজেন লিখতে পারি। আর এইখানে যেহেতু হাইড্রোজেন অলরেডি লিখে ফেলেছি, এখানে আমার কি লিখবো, এই অংশটুকু থেকে কি উৎপন্ন হবে, এই যে 5C2O4 2- এখানে 2- কেন, কারণ 2টা হাইড্রোজেন সরে গেছে, 2টা প্লাস সরে গেছে, তাই আমার এখানে 2- দেওয়া লেগেছে। তো এটা কিভাবে দিতে হয় এটাও কিন্তু আমরা পড়ে এসেছি, যে লবণ কিভাবে জলীয় যৌবনে ভেঙে যায়। তো ওই ভিডিওগুলো দেখে আসবে, তাহলেই পারবে। আর এখানে কি করতে হবে, তার পরের পার্টটুকু দেখো, এখানে আমাদের যেহেতু হচ্ছে 2MnSO4 রয়েছে, অর্থাৎ সালফেট আমরা লিখবো না, যেহেতু দর্শকায়ন, সো আমাদের লিখতে হবে 2Mn2+, আর K2SO4 পুরোটাই তো দর্শকায়ন, সো আমরা লিখবো না। আর অন্যদিকে 2 কার্বন ডাইঅক্সাইডের কোনো দর্শকায়ন নেই এবং পানিতেও কোনো দর্শকায়ন নেই, তাই 2টা কম্পাউন্ড ইনট্যাক্ট আমাদের লিখতে হবে। দেন আমাদের কি করতে হবে, জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। সো দেখো আমরা কিন্তু আগে থেকেই জানি অক্সালিক অ্যাসিড কি, অক্সালিক অ্যাসিড হচ্ছে আমাদের বিজারক। এই যে অক্সালিক অ্যাসিড হচ্ছে আমাদের বিজারক, এর থেকে কি এসেছে, এর থেকে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এসেছে, তাই তো। সো এই পার্টটুকু আমাদের কি হবে, জারণ অর্ধবিক্রিয়া।
এখানে বেসিক্যালি আসলে 5 হবে। এখানে 5 হবে। এই যে এখানে 5 ছিল, ওই 5 টা এখানে লিখলাম। সো আমরা কি জানি? আমরা জানি এক অণু অক্সালিক অ্যাসিডের জন্য আমাদের তুল্য সংখ্যা কত? আমাদের তুল্য সংখ্যা হচ্ছে এক অণু অক্সালিক অ্যাসিডের জন্য 2, যেহেতু এখানে 5 অণু অক্সালিক অ্যাসিড রয়েছে তাহলে এখানে কত হবে? 10 হচ্ছে, তাই না? যেহেতু এটা জারণ অর্ধবিক্রিয়া, অর্থাৎ এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? 10টা ইলেকট্রন ত্যাগ হবে। তুল্য সংখ্যা যত জারণ অর্ধবিক্রিয়ার জন্য ততটা ইলেকট্রন ত্যাগ হবে, তুল্য সংখ্যা যত বিজারণ অর্ধবিক্রিয়ার জন্য ততটা ইলেকট্রন গ্রহণ হবে। এভাবে একটু মাথায় রাখতে পারো। আর অন্যদিকে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল আমাদের হচ্ছে জারক পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে এটি তৈরি হয়েছে। তাই আমরা বলতে পারি এই যে এতটুকু পোর্শন আমাদের কি? এতটুকু পোর্শন আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া, তাই তো? সো এই বিক্রিয়াটা আমরা লিখলাম। আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটি রয়েছে তার একটার জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে 5, তাহলে দুইটার জন্য কত? 10। তো বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ, তাই না? অর্থাৎ 10টা ইলেকট্রন গ্রহণ করবে। সো আর বাকি পার্টটুকু কি? ওই যে হাইড্রোজেন এবং পানির পার্টটুকু হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে হয় বিজারণ অর্ধবিক্রিয়াতে। তো এভাবে চাইলেই হচ্ছে আমরা এই বিক্রিয়াটাও হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করে ফেলতে পারি। সো আশা করি এই পার্টগুলো তোমাদের এখন অনেক বেশি ইজি লাগছে। তো এবার চলো আরেকটা প্রবলেম করি। এখানে লেখা আছে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে অক্সালিক অ্যাসিডের জারণ বিজারণ বিক্রিয়াটাকে সমতাকরণ করতে। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং অক্সালিক অ্যাসিড, এবং আমরা অ্যাসিড হিসেবে কি নিয়েছি? সালফিউরিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কি আমার বিজারক পদার্থ, পটাশিয়াম ডাইক্রোমেট কি আমার জারক পদার্থ। তো প্রথম কাজই যেন আমাদের কি ছিল? সমতাকরণের ক্ষেত্রে তুল্য সংখ্যা সোয়াপ করা। করে ফেললাম তুল্য সংখ্যা সোয়াপ, কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, যেটা যাবে হচ্ছে বিজারকের গায়ে, এবং এখানে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, যেটি যাবে হচ্ছে আমাদের জারকের গায়ে, তাই তো? তারপরের কাজ হচ্ছে যে জারকের যে প্রথম দুইটা ধাতু রয়েছে অর্থাৎ পজিটিভ পার্ট রয়েছে তার সাথে এই যে অ্যাসিডের যে লাস্টের পার্টটুকু রয়েছে তাদের লবণ বানানো, তাই তো? এখানে পটাশিয়ামের সাথে যখন হচ্ছে সালফেট যুক্ত হবে তখন K2SO4 তৈরি হবে। তো এখানে দেখো পটাশিয়াম এই পাশে রয়েছে 2টা, বাট এই পাশে রয়েছে 2 × 2 অর্থাৎ 4টা রয়েছে। সো এখানে আমার 2 লিখতে হবে। আর অন্যদিকে ক্রোমিয়াম যখন সালফেটের সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে তখন তৈরি করে হচ্ছে Cr2SO4 3। এখানে লক্ষ্য করো ক্রোমিয়ামের ক্ষেত্রেও এখানে কত রয়েছে? 2 রয়েছে, বাট এখানে ক্রোমিয়ামের জন্য কয়টা রয়েছে? এই পাশে রয়েছে হচ্ছে 4টা। সো এখানে আমাকে 2 লিখতে হবে যাতে এই পাশে ক্রোমিয়াম 4টা হয়ে যায়। দেন আমার কাজ যেন কি? দেন আমার কাজ হচ্ছে বিজারক পদার্থ কি তৈরি করে সেটি লেখা। দেখো এক অণু অক্সালিক অ্যাসিড তৈরি করে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 6 অণু অক্সালিক অ্যাসিড তৈরি করবে 12 অণু কার্বন ডাইঅক্সাইড। দেন লাস্টলি আমার যে কাজটা সেটা হচ্ছে এই যে জারকে যে অক্সিজেন রয়েছে, এই যে জারকে যে অক্সিজেন রয়েছে অর্থাৎ এখানে 7 × 2 অর্থাৎ 14টি অক্সিজেন রয়েছে, ঠিক তত অণু পানি আমার উৎপাদন লিখাই। তো এ পাশে দেখো হাইড্রোজেন কয়টা রয়েছে? 28টা রয়েছে। আর এ পাশে কয়টা রয়েছে? অলরেডি এখানে অক্সালিক অ্যাসিডে রয়েছে যেহেতু 12টা, তো এখানে যদি আমি হচ্ছে আর কয়টা লিখতে হবে? 28টা করতে হলে আর আমার লিখতে হবে 16টা, তাই না? তো এখানে যদি আমি 8 দেই তাহলে কিন্তু আমার 16 হয়ে যাচ্ছে, তাই তো? দেখো এখানে 10, এখানে 12টা রয়েছে, 6 × 2 অর্থাৎ 12, আর এখানে কয়টা রয়েছে? 8 × 2 অর্থাৎ 16, যোগ করলে কত? 28। ওই পাশেও কয়টা রয়েছে? 14 × 2 অর্থাৎ 28টা হাইড্রোজেন রয়েছে দুই পাশেই। সো আমার এই ব্যালেন্সটা হয়ে গেছে। তারপরের কাজ কি? আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ লিখতে গেলে অবশ্যই কি করবো? দর্শকায়ন বাদে লিখবো, তাই তো? তো দর্শকায়ন যদি বাদে লিখতে চাই দেখো এখানে পটাশিয়াম চলে যাবে এবং সালফেট চলে যাবে। তো পটাশিয়াম যদি চলে যায় এখানে তাহলে 2Cr2O7 2- হবে, এবং সালফিউরিক অ্যাসিডের এখানে দেখো হাইড্রোজেনগুলো যদি একসাথে লিখতে চাই, সালফিউরিক অ্যাসিডের যে সালফেট রয়েছে ওই পার্টটুকু তো আমরা এখানে লিখবো না, কারণ দর্শকায়ন এখানে 8H2 অর্থাৎ 16H+, আর এখানে 6H2 অর্থাৎ 12H+, 16 + 12 অর্থাৎ 18H+। আর অন্যদিকে যেহেতু এখান থেকে বিজারক পদার্থ থেকে বা অক্সালিক অ্যাসিড থেকে আমার H2 সরে গেছে, সো আমার এখন কি লিখতে হবে? 6C2O4 2-, আর এদিকে দেখো K2SO4 দুইটাই কিন্তু দর্শকায়ন। কেন? কারণ যে ওই যে সালফেট হচ্ছে অ্যাসিডের লাস্টের পার্ট এবং পটাশিয়াম হচ্ছে জারকের প্রথম পার্ট। সো এটা হচ্ছে আমাদের দর্শক আয়ন। সো এটা আমরা লিখবো না। আর এখানে দেখো 2Cr2 3 রয়েছে, তাই তো? সো আমরা লিখতে পারি এখানে ক্রোমিয়াম কয়টা রয়েছে? 2 × 2 অর্থাৎ এখানে আমাদের 4টা রয়েছে। আর ক্রোমিয়ামের যোজনী কত? প্লাসের 3। আর এখানে কার্বন ডাইঅক্সাইড যেটি রয়েছে তাতে তো কোনো দর্শকায়ন নেই, তাই আমি পুরো ইনটেক্ট লিখবো, এবং পানি যেটি রয়েছে তাতেও কোনো দর্শকায়ন নেই, তাই আমি পুরো ইনটেক্ট লিখবো। এখানে দেখতেই পাচ্ছ একটা ভুল রয়েছে, সেটি হচ্ছে এখানে আসলে 8 হবে না, এটা আসলে হবে 14। আশা করি বুঝতে পেরেছো এতটুকু। এটা কত হবে? এখানে 8 এর জায়গায় কত হবে? 14 হবে। তো তারপর যে কাজটি সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। এই যে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এই পার্টটুকু তো আমরা আগেই করে এসেছি। তারপরে আবার একটু বলছি, দেখো এখানে কি হবে? এখানে আমরা জানি যে এই যে এইখানে অক্সালিক অ্যাসিড রয়েছে, অক্সালিক অ্যাসিডের পার্টটুকু কি? আমাদের বিজারক, তার কি হবে? জারণ হবে, তাই তো? সো লিখলাম
তো এখানে এখানে কি করলাম, অক্সালিক অ্যাসিড যেহেতু আমাদের বিজারক তার কি হবে, জারণ হবে। আর এখানে যেহেতু 6 অণু অক্সালিক অ্যাসিড রয়েছে, 1 অণু অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 1 অণু অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে 6 অণুর জন্য কত হবে 12। আর যেহেতু জারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ তার তুল্য সংখ্যা যেহেতু 12, আর যেহেতু জারণ অর্ধ বিক্রিয়া তার মানে এখানে 12টা ইলেকট্রন কি হয়েছে, ত্যাগ হয়েছে। অন্যদিকে দেখো এখানে যে পটাশিয়াম ডাইক্রোমেট রয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেটের যে পার্টটুকু রয়েছে সেটি আমাদের কি, সেটি হচ্ছে আমাদের এখানে জারক পটাশিয়াম ডাইক্রোমেট, তার মানে তার বিজারণ অর্ধ বিক্রিয়া হবে, তাই না? সো এই পার্টটুকু আমরা এখানে লিখলাম। আর আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেটের একটার জন্য তুল্য সংখ্যা 6, দুইটার জন্য কত হবে 12 হবে, যেহেতু এখানে বিজারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ প্লাসের 12 হবে। আর এখানে যে বাকি যে এখানে পানির পার্টটুকু রয়েছে H প্লাস এবং যে পানির পার্টটুকু রয়েছে এগুলো তো আমরা সাধারণত এভাবে লিখে ফেলি, তাই তো, বিজারণ অর্ধ বিক্রিয়াতে। সো এভাবেই তোমরা এই যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াটি রয়েছে এটিও তোমরা সমতাকরণ করতে পারো, আশা করি ধরতে পেরেছো। চলো আরেকটা প্রবলেম করে ফেলি। এখানে যেটি করা আছে, এখানে দেখো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাইড্রোজেন সালফাইডের জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমতাকরণ করো। এখানে অম্ল হিসেবে আমরা HCl নিলাম, অম্ল হিসেবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের জারক এবং হাইড্রোজেন সালফাইড হচ্ছে আমাদের বিজারক। বিক্রিয়াটি আমাদের কি করতে হবে, সমতাকরণ করতে হবে। সো প্রথমে আগের মতো লিখে ফেলবো, দেন প্রথম কাজটা কি, তুল্য সংখ্যার এক্সচেঞ্জ। দেখো হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা কিন্তু আমরা আগেই বলে এসেছিলাম, তার তুল্য সংখ্যা কত ছিল, তার তুল্য সংখ্যা ছিল 2 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ছিল 5। সো আমরা স্থান বিনিময় করে দিলাম বা তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করলাম। দেন আমাদের কাজ কি, জারকের যে দুইটা ধাতু রয়েছে বা জারকের দুইটা ধনাত্মক চার্জ রয়েছে তার সাথে যে অ্যাসিড রয়েছে তার লাস্টের পার্টে লবণ লেখা, তাই তো। পটাশিয়ামের সাথে যদি Cl যায় KCl হবে এবং ম্যাঙ্গানিজের সাথে যদি Cl যায় MnCl2+ হবে, তাই তো। তো একটু খেয়াল করে এখানে KCl লিখলাম আর 2 কেন দিলাম, কারণ এখানে পটাশিয়াম দুইটা ছিল। দেন আমরা MnCl2 লিখলাম, MnCl আমাদের 2 দিতে হবে, কারণ Mn এর কেন 2 দিলাম, কারণ দেখো এই পাশেও ম্যাঙ্গানিজের সাথে 2 রয়েছে, অর্থাৎ ব্যালেন্স করার জন্য আমরা 2 দিচ্ছি। আর দেন যে কাজটি করতে হবে, এই যে এখানে যেটি হচ্ছে তোমার বিজারক রয়েছে, বিজারক কি পদার্থ তৈরি করে সেটি আমাদের লিখতে হবে। 1 অণু হাইড্রোজেন সালফাইড একটা সালফার অ্যাটম তৈরি করে, যেহেতু এখানে 5 অণু রয়েছে তো এখানে 5টা উৎপন্ন হবে। আর এখানে দেখো জারকে কয়টা হচ্ছে এখানে অক্সিজেন রয়েছে, এখানে 4টা, আর এখানে আগে যেহেতু 2 রয়েছে অর্থাৎ 8টা। সো এখানে 8 অণু আমাদের পানি লিখতে হবে। দেন আমাদের কাজ কি, হাইড্রোজেন ব্যালেন্স করা, তাই তো। দেখো এই পাশে কয়টা রয়েছে 16টা H, আর এই পাশে কয়টা রয়েছে অলরেডি 10টা রয়েছে, অর্থাৎ এখানে 6টা দিতে হবে, তাই তো। তো এতে করে আমাদের দুই পাশে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল এবং বিক্রিয়াটা সমতাকরণ শেষ হয়ে গেল। দেন আমাদের পার্ট হচ্ছে আয়নিক সমীকরণ লেখা। আয়নিক সমীকরণ কি করব, এই যে জারকের যে প্রথম পার্টটা এবং এসির যে লাস্টের পার্টটা আছে সেটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে, কারণ সেই আয়নটা হচ্ছে দর্শক আয়ন। সো বাদ দিয়ে লিখলে আমরা এরকম লিখতে পারবো, এখানে পটাশিয়াম যদি বাদ দিয়ে দিই 2Mn/। অন্যদিকে এখানে দেখো অ্যাসিড যে Cl পার্টটুকু আছে সেটি তো আমরা লিখবো না, কেন লিখবো না, কারণ অ্যাসিডের যে Cl পার্টটুকু রয়েছে সেটি হচ্ছে আমাদের দর্শক আয়ন। সো আমরা কি লিখবো, শুধুমাত্র 6H+ লিখবো। আর এদিকে দেখো অলরেডি এখানে আরও হচ্ছে আমাদের 5H2 রয়েছে অর্থাৎ 10H+ রয়েছে, 10H+ প্লাস 6H+ অর্থাৎ 16H+, সেটি আমরা এখানে লিখলাম। দেন হচ্ছে আমাদের এখানে খেয়াল করো H2 তো অলরেডি লিখে ফেলেছি, আর এখানে তাহলে কি থাকবে 5S2-, তাই তো। আর এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড যেহেতু আমাদের দর্শক আয়ন তাই হচ্ছে আমরা এটা লিখবো না। আর এখানে দেখো 2Mn2+ হবে, আর 5 সালফারে তো কোনো দর্শক আয়ন নেই তাই 5 সালফার লিখলাম, এবং পানি হচ্ছে যেহেতু দর্শক আয়ন নেই পানিও হচ্ছে আমরা ঠিক অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তো তোমাদের কারো যদি এখানে এই যে সমীকরণটা থেকে এই যেখানে ভাঙিয়ে প্লাস মাইনাস আকারে লেখা, যেমন ধরো যে 2KMnO4 কেন হচ্ছে Mn4O মাইনাস হয়ে গেল এবং 5H2S থেকে কেন S2- হলো, এগুলো তো যদি কারোর কনফিউশন থাকে আমার ফার্মলি রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে প্রথমে আমার যে জারণ বিজারণ বিক্রিয়া সংক্রান্ত ক্লাসটা ছিল সেটি দেখো, দেন হচ্ছে প্রশমন বিক্রিয়া যে সমতাকরণ ভিডিওটি রয়েছে সেটি দেখো, তাহলে তোমরা এই ব্যাপারগুলো খুব ইজিলি ধরতে পারবে। দেন আয়নিক সমীকরণ লেখার পর আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে, তাই তো। তো এখানে আমাদের যে বিজারক জনকে, এখানে আমাদের বিজারক হচ্ছে H2S। সো H2S এর পার্ট কোনটা, এটা এতটুকু, তাই তো। এখান থেকে এটি এসেছে, তাই তো, অর্থাৎ এই পার্টটুকু এসেছে। তো আমরা কি জানি H2S এর তুল্য সংখ্যা কত, 2, তাই তো। যেহেতু জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে আর এখানে একটার জন্য তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 5টার জন্য কত, 5টার জন্য 10, আর যেহেতু জারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ -10 ইলেকট্রন, তাই তো। আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জন্য কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে আমাদের জারক পদার্থ, অর্থাৎ তার কি হবে, তার বিজারণ হবে। অর্থাৎ এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যে এসেছে তার জন্য কি হবে, তার হবে হচ্ছে
বিজারণ, তাই তো? এখানে এই পার্টটুকু হবে আমাদের বিজারণ। তো একটু খেয়াল করে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার তুল্য সংখ্যা কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5, রাইট? একটার জন্য যদি তুল্য সংখ্যা 5 হয় তাহলে এখানে দুইটা রয়েছে, তার জন্য তুল্য সংখ্যা কত হবে? +10, তাই না? যেহেতু বিজারণ হয়েছে অর্থাৎ ইলেকট্রনের গ্রহণ হবে, অর্থাৎ আমরা লিখবো +10 ইলেকট্রন। আর এইখানে অ্যাসিডের পার্টটুকু কি করতে হবে? অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে হবে। সো এটাই হচ্ছে আমাদের জারণ বিজারণ অর্থবিক্রিয়ার সমতাকৃত রূপ। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আরেকটা প্রবলেম সলভ করি। এখানে বলা আছে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমতাকরণ করতে। সো আমরা প্রথমে লাইনটা লিখে নিলাম, দেন আমরা যেটি করব দেখো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, যেটা যাবে হচ্ছে H2O2 কাছে। H2O2 এর তুল্য সংখ্যার জন্য কত পড়েছিলাম? 2, যেটি যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘাড়ে। দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে এই যে জারকের পটাশিয়াম, জারকের প্রথম দুটো ধাতুর সাথে এই যে অ্যাসিডের লাস্টের পার্টটুকু রয়েছে তাদের লবণ তৈরি করা। এই যে কে এর সাথে Cl যদি নেই KCl, ম্যাঙ্গানিজের সাথে যদি ক্লোরাইড নেই তাহলে আমাদের কি হবে? MnCl2, তাই তো? সো এটা আমরা লিখলাম। এখানে দেখো KCl লেখার পর এখানে দুইটা কে রয়েছে না, সো আমরা 2 দিতে হবে ব্যালেন্সের জন্য। অন্যদিকে এখানে ম্যাঙ্গানিজের সাথে যখন ক্লোরিন যুক্ত হবে MnCl2 তৈরি করবে। এখানে দেখো ম্যাঙ্গানিজ এই পাশে রয়েছে দুইটা, এই পাশে রয়েছে একটা, সো 2 দিয়ে আমার ব্যালেন্স করতে হবে। দেন আমার পার্টটুকু কি? দেন আমার পরের পার্টটুকু হচ্ছে এখানে বিজারক পদার্থ যেটি রয়েছে সেটি কি উৎপন্ন করে তা আমার এখানে লিখা। তো এখানে H2O2 এখনো H2O2 এখনো অক্সিজেন তৈরি করতো, আর এখানে যেহেতু 5 অণু H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে তারা 5 অণু অক্সিজেন তৈরি করবে, রাইট? তো দেন আমাদের কাজ হচ্ছে দেখো এখানে যে জারক রয়েছে, জারকে যতটি অক্সিজেন রয়েছে, এখানে যেহেতু 4টি অক্সিজেন রয়েছে ইন্টু 2 অর্থাৎ 8টি অক্সিজেন রয়েছে, পানি উৎপন্ন হবে 8 অণু। দেন আমাদের কাজ হাইড্রোজেন ব্যালেন্স করা। একটু খেয়াল করো এখানে কয়টা রয়েছে? 16টা হাইড্রোজেন রয়েছে, এখানে অলরেডি 10টা হাইড্রোজেন রয়েছে, তো আমার আর 6টা অ্যাড করতে হবে, তাই তো? সেই পাশে আমি 6 দিয়ে নিলাম। দেন আমাদের কাজ কি? আয়নিক সমীকরণ লেখা, তাই না? আয়নিক সমীকরণ লিখতে গেলে আমাদের কি করতে হবে? দর্শকায়ন বাদ দিতে হবে। তো দর্শকায়ন যেন কি? দর্শকায়ন হচ্ছে জারকের প্রথম পার্টটুকু এবং অ্যাসিডের লাস্টের পার্টটুকু। তো দেখো এখানে দর্শকায়ন যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমরা এটা লিখতে পারবো, এবং এখানে HCl থেকে Cl বাদ দিয়ে দিলে 6H+, আর এখানে যেহেতু অলরেডি 5H2 রয়েছে, সো অর্থাৎ এখান থেকে 10টা H আসবে, আর এখান থেকে হচ্ছে 6টা H আসবে, টোটাল 16টা H, যেটা আমরা একসাথে লিখে ফেলেছি। আর এখানে দেখো আমরা কি লিখতে পারি? 5O2 2-, তাই তো? এখানে আমরা কি লিখতে পারতাম? 5O2 2-। একটু খেয়াল করো এই জায়গাটা একটু কঠিন। এখানে আমাদের কি লিখতে পারতাম? আমরা 5O2 2- লিখতে পারতাম। কাকে? তাকে লিখতে পারতাম। আমরা এখানে O2টাকে না লিখে আমরা ডিরেক্টলি একসাথে কি লিখে ফেলেছি? 10 অক্সিজেন মাইনাস। এই যে কার কথা বলছি? এই পার্টটুকুর কথা বলছি। আসলে এটাকে আমরা এভাবে লিখেছি। তো লিখলাম, এবং এখানে দেখো ক্যাসেল পুরোটাই যেহেতু আমার কি ক্যাসেল পুরোটাই হচ্ছে আমার এখানে দর্শকায়ন, তাই হচ্ছে আমি তাদেরকে লিখলাম না। এখানে পটাশিয়ামও দর্শকায়ন এবং ক্লোরাইডও দর্শকায়ন, তাই হচ্ছে আমরা এখানে পুরো পার্টটুকু আর লিখবো না, পুরো পার্টটুকুই আমাদের বাদ যাবে। আর অন্যদিকে এখানে 2MnCl2 রয়েছে না, যেটা আমাদের কি তৈরি করবে? 2Mn2+, কারণ এখানে আমি ক্লোরাইডকে বাদ দিয়ে লিখবো। এবং 5 অণু অক্সিজেন যেটি রয়েছে এখানে কোনো দর্শকায়ন না থাকাতে এটাকে আমি পুরো ইনট্যাক্ট লিখবো, এবং পানি যেটি রয়েছে তাতেও কোনো দর্শকায়ন না থাকাতে তাকেও আমি হচ্ছে পুরো ইনট্যাক্ট লিখবো। দেন আমাদের জারণ অর্থবিক্রিয়া এবং বিজারণ অর্থবিক্রিয়াটা লিখতে হবে। তো এখানে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড যেটি রয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড কি আমাদের বিজারক, তাই তো? হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে আমাদের বিজারক। তো বিজারকের জন্য কতটুকু বিক্রিয়া? এতটুকু বিক্রিয়া, তাই না? তো বিজারকের কি হয়? বিজারকের হয় হচ্ছে জারণ, সো এই পার্টটুকু লিখলাম। আর হাইড্রোজেন পারঅক্সাইডের এক অণুর জন্য তাদের কত? তার তুল্য সংখ্যা হচ্ছে 2। এক অণুর জন্য কত? তুল্য সংখ্যা হচ্ছে তার 2, আর এখানে যেহেতু 5 অণু রয়েছে তাই তার তুল্য সংখ্যা কত ধরবো? 10 ধরবো। আর যেহেতু জারণ অর্থবিক্রিয়া তার মানে তার এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ হবে? ত্যাগ হবে, 10টা ইলেকট্রন ত্যাগ হবে। অন্যদিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটি রয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের কি? জারক পদার্থ। জারক পদার্থের জন্য কি হয়? জারক পদার্থের বিজারণ হয়। তো এতটুকু পার্টের আমাদের কি হবে? বিজারণ হবে। আর যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5 একটার জন্য, তাহলে দুইটার জন্য কত? 10 হবে। আর যেহেতু বিজারণ অর্ধবিক্রিয়া তাই হচ্ছে আমরা কি লিখবো? 10+ লিখবো, কারণ বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ হয়। আর এইদিকে দেখো বাকি যে H+ এবং পানির পার্টটুকু রয়েছে এটাকে আমরা অ্যাজ ইট ইজ বিজারণ বিক্রিয়াতে বসিয়ে ফেলবো। সেভাবেই চাইলে আমরা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণগুলো এই ম্যাথগুলোতে করে ফেলতে পারি খুব ইজিলি। এবার চলো আমাদের যে সেই যে জারণ বিজারণ সমতাকরণের যে লাস্ট যে প্রবলেমটি রয়েছে সেটি আমরা সলভ করে ফেলি। এখানে একটু লক্ষ্য করে এখানে কি লেখা আছে? অম্লীয় মাধ্যমে। আসলে এখানে একটু ভুল রয়েছে, এটা অম্লীয় হবে না, এটা নর্মাল মাধ্যমেই হবে, আর নিরপেক্ষ মাধ্যমে। এখানে লেখা আছে সোডিয়াম থায়োসালফেট দ্রবণে আয়োডিনের জারণ বিজারণ বিক্রিয়াটাকে সমতাকরণ করতে। তো এখানে একটু প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু আগেই পড়েছি আয়োডিন কিন্তু আমাদের কি পদার্থ? আয়োডিন ছিল আমাদের জারক পদার্থ। আয়োডিন আমাদের কি পদার্থ? আয়োডিন আমাদের হচ্ছে জারক
পদার্থ, তাই তো? তাহলে সোডিয়াম থায়োসালফেট কি? সোডিয়াম থায়োসালফেট ছিল আমাদের বিজারক পদার্থ। সো চলো এই বিক্রিয়াটাকে সমাধান করি। এখানে কিন্তু কোনো মাধ্যম নেই, অর্থাৎ অম্লীয় মাধ্যম যেহেতু নেই, তাই আমাকে এখানে অম্ল যোগ করতে হবে না। সো এই ক্ষেত্রে প্রথম পার্ট কি? এর ক্ষেত্রে প্রথম পার্টটি হচ্ছে আমাদের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, তাই তো? প্রথম কাজ যেন কি? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। এখানে আয়োডিনের তুল্য সংখ্যা কত ছিল? আয়োডিনের তুল্য সংখ্যা ছিল হচ্ছে 2 এবং সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা ছিল হচ্ছে 1। তার মানে 1 যাবে আয়োডিনের কাছে এবং 2 যাবে সোডিয়াম থায়োসালফেটের কাছে, তাই তো? সো এটি করার পর দেন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা জানতাম সোডিয়াম থায়োসালফেট আমাদের জন্য কি তৈরি করে? সোডিয়াম থায়োসালফেট আমাদের তৈরি করে হচ্ছে সোডিয়াম টেট্রা থায়োনেট। সো এখানে দেখো এখানে সোডিয়াম কয়টা রয়েছে? সোডিয়াম রয়েছে এখানে 2টা, বাট এখানে রয়েছে 4টা। সো এখানে আমার কি দিতে হবে? 2 দিতে হবে, তাহলে এখানে আমার 4 হয়ে যাবে। আর অন্যদিকে কি যেন, অন্যদিকে আয়োডিন যেন কি তৈরি করতো? 2i মাইনাস। 2i মাইনাস যে কথা, আসলে 2Na আই একই কথা। সো এখানে এটি হচ্ছে আসলে আমাদের সমতাকৃত বিক্রিয়া। সো এখান থেকে যদি আমি হচ্ছে দর্শক আয়নগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে আমার যে আয়নিক সমীকরণটি দাঁড়ায় সেটি হচ্ছে, এখানে দর্শক আয়ন বলতে আসলে কি? এখানে দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম। এটি একটু কষ্ট করে মনে রাখবে, এই বিক্রিয়ার জন্যই শুধুমাত্র দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম। এটি একটি এক্সেপশনাল জারণ বিজারণ বিক্রিয়া। এখানে মেইনলি হচ্ছে দর্শক আয়ন হচ্ছে সোডিয়াম। তো একটু খেয়াল করে, এখানে সোডিয়াম যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি? যে দেখো দুইটা প্লাস চলে গেছে, অর্থাৎ তার উপরে কি বসবে? দুইটা মাইনাস বসবে। সো এটা লিখলাম। আর এখানে আয়োডিন যেহেতু তারতে কোনো দর্শক আয়ন নেই, শুধুমাত্র I2 লিখবো। আর অন্যদিকে এখানে তো দর্শক আয়ন রয়েছে সোডিয়াম, তো আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো 2SO4 6 2 মাইনাস। অন্যদিকে দেখো এখানে 2NaI কি রয়েছে? দর্শক আয়ন N রয়েছে, N যদি বাদ চলে যায় তাহলে 2I মাইনাস হবে, তাই তো? তো এই বিক্রিয়ার জন্য যদি জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে চাই, তো একটু খেয়াল করে, এই বিক্রিয়ার জন্য যদি জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে চাই, তাহলে এখানে আমাদের জারক পদার্থ হচ্ছে আয়োডিন, বিজারক পদার্থকে সোডিয়াম থায়োসালফেট। তো বিজারক পদার্থেরই কি হয়? জারণ হয়, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের জারণ হবে এতটুকু পার্টের, রাইট? এতটুকু পার্টের আমাদের জারণ হবে। সো লিখলাম। আর এদিকে আমরা কি দেখে এসেছি? এদিকে আমরা দেখে এসেছি যে সোডিয়াম থায়োসালফেট যেটি রয়েছে, অর্থাৎ এখান থেকে যে সোডিয়াম থায়োসালফেট আসলো, এই যে সোডিয়াম থায়োসালফেট রয়েছে, সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1 মোলের জন্য 2। আর যেহেতু আমরা জারণ অর্ধবিক্রিয়া করছি এবং 1 মোলে রয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারবো দুইটা ইলেকট্রন সে কি করলো? ত্যাগ করলো। অন্যদিকে দেখো আয়োডিন কি? জারক ছিল। এই যে আয়োডিন এখানে কি ছিল? জারক ছিল। আয়োডিন যেহেতু জারক, আয়োডিন থেকে কি তৈরি হচ্ছে? আয়োডিন থেকে 2I মাইনাস তৈরি হচ্ছে, রাইট? সো এই ক্ষেত্রে দেখো আয়োডিনে কি রয়েছে? 1 মোলই কিন্তু রয়েছে, তাই না? আয়োডিন এখানে আমাদের 1 মোল রয়েছে। সো আয়োডিন যেহেতু এখানে 1 মোল রয়েছে, আমরা কি জানি? 1 মোলের জন্য আয়োডিনের তুল্য সংখ্যা কত? প্লাসের 2। সো আর যেহেতু এটা বিজারণ অর্ধবিক্রিয়া, তো বিজারণ অর্ধবিক্রিয়ার জন্য আমাদের কি হয়? বিজারণ অর্ধবিক্রিয়ার জন্য আমাদের ইলেকট্রনের গ্রহণ হয়, অর্থাৎ যেহেতু তুল্য সংখ্যা 2, এখানে 2টা ইলেকট্রন গ্রহণ হবে। সো এটি হচ্ছে আমাদের আসলে সমতাকৃত বিক্রিয়া। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম সেটি হচ্ছে কিভাবে একটি জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে হয় সে পার্টটুকু। এখান থেকে হচ্ছে তোমাদের দেখবে যে যখন সিকিউ কোয়েশ্চেন হবে এইচএসসিতে, এখান থেকে হচ্ছে 3 মার্কের মতো কোয়েশ্চেন কমন পড়ে থাকে। তো তারপর বাকি যে 4 নম্বরের কোয়েশ্চেন আসে সেগুলো হচ্ছে এই সংক্রান্ত ম্যাথ থেকে। সো চলো ম্যাথগুলো একটু দেখে নিই। এখানে একটা প্রশ্ন রাখা আছে, দেখো প্রশ্নতে কি বলা আছে? মানে লেখা আছে 1.5 গ্রাম তারের এক টুকরা বিশুদ্ধ লোহাকে লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের 15 ml প্রয়োজন হয়। লোহার টুকরাটির ভেজালের শতকরা পরিমাণ কত সেটি বের করতে বলা হয়েছে। দেখো এখানে 1.5 গ্রাম যে তারের টুকরা নেওয়া আছে, তারটা কিসের তৈরি? তারটা লোহার তৈরি, তাই তো? সো এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে, দেখো এখানে অবিশুদ্ধ বলেছে, মানে এই যে 1.5 গ্রাম তার রয়েছে তাতে সম্পূর্ণটাই লোহার নয়, ওইখানে কিছু ভেজালেও রয়েছে। কেন ভেজাল রয়েছে? কারণ এখানে অবিশুদ্ধ কথাটি মেনশন আছে। তার মানে সেখানে লোহার পাশাপাশি 1.5 গ্রামে কিছু পরিমাণ অপদ্রব্য বা ভেজালও মিশ্রিত আছে। তাই আমাকে বের করতে বলা হয়েছে লোহার টুকরাটি শতকরা ভেজালের পরিমাণ কত। সো এখানে প্রশ্নটাকে একটু বুঝে নাও। এখানে কি আছে দেখো, এইখানে লৌহ সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে, তাই না? এই যে লৌহ সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, যেখানে যে তার রয়েছে তারটি কতটুকু? 1.5 গ্রামের তারকে তার কি করেছে? দ্রবীভূত করেছে। এই যে দ্রবীভূত করা হলো এবং তাকে কি দিয়ে জারিত করা হয়েছে? এই দেখো 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 15 ml দ্রবণ, তাই তো? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 0.3 মোলার 15 ml দ্রবণ প্রয়োজন। তো এখানে জানতে চাওয়া হয়েছে লোহার টুকরাটি শতকরার ভেজালের পরিমাণ কত। অর্থাৎ এখানে আমাদের যেটি বের করতে হবে সেটি হচ্ছে 1.5 গ্রাম যে লোহার তার রয়েছে তাতে আয়রন কতটুকু রয়েছে। আয়রন যতটুকু রয়েছে ততটুকু তো আমার বিশুদ্ধ, তাই তো? আয়রন বাদে যে পার্টটুকু থাকবে সেটি হচ্ছে সেখানে ভেজালের পরিমাণ, তাই না? ওই ভেজালেরই আমরা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা বের করব। তো এখানে কি করা হচ্ছে? এখানে সিম্পলি 1.5 গ্রাম লোহার যে তার রয়েছে তাকে প্রথমে সালফিউরিক অ্যাসিড ডুবানো হয়েছে, দেন ওই যে 15 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে তাকে
কি করা হয়েছে, তাকে ওইখানে ঢেলে দেওয়া হয়েছে, ঢেলে সম্পূর্ণরূপে জারিত করা হলো। তাহলে এখানে দেখো কি কি বিক্রিয়া আসলে হচ্ছে। প্রথমে এখানে কি 1.5 গ্রাম লোহার তার, অর্থাৎ যে আয়রন ছিল, আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে, তাই না? আয়রনের সাথে যখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে তখন কি তৈরি হবে, ফেরাস সালফেট। সো এই ফেরাস সালফেট, অর্থাৎ এখানে এই যে পাত্রটি রয়েছে, এই পাত্রতে এখন কি রয়েছে, এই পাত্রতে এখন ফেরাস সালফেট রয়েছে, তাই না? কারণ লোহার তার এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করলো, যে ফেরাস সালফেট তৈরি করলো, অর্থাৎ এই পাত্রে এখন ফেরাস সালফেট রয়েছে এবং কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিডও রয়েছে। তো এই যে ফেরাস সালফেটের দ্রবণ এখানে রয়েছে, এই পাত্রতে তুমি আবার কি যোগ করেছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট না? অর্থাৎ তুমি বলতে পারো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের এখানে কি হয়েছে, এখানে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। তো এই যে জারণ বিজারণ বিক্রিয়াটি রয়েছে, এই জারণ বিজারণ বিক্রিয়াটিতে দেখো তোমার এখানে কি করতে হচ্ছে, তোমার এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তোমার এখানে ফেরাস সালফেটের হিসাব নিকাশ করতে হচ্ছে, তাই না? তো তার জন্য তোমার কি লিখতে হবে, স্টয়কিওমেট্রি সমীকরণ লিখতে হবে। তো স্টয়কিওমেট্রি সমীকরণ লেখার জন্য আমাদের কি বিক্রিয়াটা ব্যালেন্স অবস্থায় থাকতে হয়, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করবে সেটা তোমার জানার প্রয়োজন, তাহলেই তুমি স্টয়কিওমেট্রি সমীকরণ লিখতে পারবো, রাইট? তো এই ক্ষেত্রে আমার পুরো বিক্রিয়াটা ব্যালেন্স না করলেও আমার এই ম্যাথগুলো করা যাবে। কেন যাবে, কারণ একটু খেয়াল করো, এখানে আমার শুধুমাত্র ফেরাস সালফেট কত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে এটি জানলেই কিন্তু আমি স্টয়কিওমেট্রি সমীকরণ লিখতে পারছি। তাই এই ক্ষেত্রে আমার পুরো যে বিক্রিয়াটি রয়েছে সেটি আমার ব্যালেন্স না করলেও হবে বা সমান্তরালকরণ না করলেও হবে, বা যদি কখনো দরকার পড়ে আশা করি পারবে। বাট এখানে আমরা শুধুমাত্র এখন কি করব, এখন আমরা শুধুমাত্র এখানে কত মোল দরকার ফেরাস সালফেটের এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত মোল দরকার সেগুলো আমরা বের করব। তো একটু খেয়াল করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে হচ্ছে তোমার তুল্য সংখ্যা সেটি ছিল 5, তাই ফেরাস সালফেটে কত যাবে, 5 যাবে, এবং ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত, 1 ছিল না, সেই 1টা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাছে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এক্ষেত্রে 1 মোল লাগবে এবং ফেরাস সালফেট রাখবে 5 মোল। সো এই বিক্রিয়াটা যখন আমরা স্টয়কিওমেট্রিতে লিখবো আমরা এরকম একটা কিছু লিখতে পারবো, এই যে উপরে কি বসবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়াতে থাকা মোল সংখ্যা, আর এই ক্ষেত্রে উপরে কি বসবে, ফেরাস সালফেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়াতে থাকা ফেরাস সালফেটের মোল সংখ্যা। সো আমরা স্টয়কিওমেট্রি হিসাব করলে এই সমীকরণটা লিখতে পারি, তাই তো? তো এই স্টয়কিওমেট্রি সমীকরণটাই আমরা এখানে ছোট করে লিখলাম। তো এখানে দেখো ডাটা আসলে আমাদের কি কি দেয়া রয়েছে। এখানে আমাদের এই দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রা রয়েছে এবং আয়তন রয়েছে কতটুকু, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে আয়তন রয়েছে সেটা 15 ml, আর 15 ml কে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে লিটারে পাবো, তাই তো? আমি এখানে কি করেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তনটাকে লিটারে কনভার্ট করে এখানে বসিয়েছি, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রাটা কত, এখানে SOK4 হচ্ছে 0.3 মোলার, এই যে এখান থেকে লিখলাম। তো এখন আমার টার্গেট কি, এখন আমার টার্গেট কিন্তু হচ্ছে মেইনলি হচ্ছে এই যে 1.5 গ্রাম লোহা যেটি রয়েছে বা লোহার তার যেটি রয়েছে সেখানে আসলে আয়রন আছে কত গ্রাম সেটি বের করা। যতটুকু আয়রন আসলে এখানে বিক্রিয়া, যতটুকু আয়রন আসলে আমরা এখানে সমীকরণ ইউজ করে বের করব, অতটুকু আয়রনই হচ্ছে আমার কি বিশুদ্ধ আয়রনের পরিমাণ, কোথায়, এই 1.5 গ্রাম লোহার তারে। সো এটি হচ্ছে আমার কি, এটি হচ্ছে আমার বিশুদ্ধ আয়রনের পরিমাণ। এবং আমরা আয়রনের আণবিক ভর কত জানি, আয়রনের আণবিক ভর আমরা জানি 55.85 গ্রাম পার মোল। সো চলো এবার এই যে স্টয়কিওমেট্রি সমীকরণ আছে এখানে ডাটাগুলো বসিয়ে আমরা ডাব্লিউ অফ ফেরাম বের করে ফেলি, যেটি হবে আমার আসলে বিশুদ্ধ লোহার পরিমাণ। তো দেখো এখানে কি রয়েছে, N অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়ালস টু N অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই 5, তাই তো? তো এই সমীকরণটিকে আমরা যদি আরো গুণন করি তাহলে আমরা কি লিখতে পারবো, N অফ ফেরাস সালফেট ইজ ইকুয়ালস টু 5 ইন্টু N অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই তো? আর এখানে দেখো N ইকুয়াল টু আমরা কি জন্য জানি, এই যে দেখো N ইকুয়াল টু W বাই M। তো এখানে যেহেতু আমরা ফেরাস সালফেটের বসাবো তাহলে আমরা কি লিখতে পারি, N ইকুয়ালস টু W বাই Fe ডিভাইডেড বাই M অফ Fe। তো তোমাদের এখন কোয়েশ্চেন আসতে পারে, এখানে তো ফেরাস সালফেট ছিল বাট আপনি এখানে লিখলেন হচ্ছে শুধুমাত্র ফেরাম বা আয়রনের পরিমাণ। কারণ লক্ষ্য করো আমাকে কিন্তু শুধুমাত্র আয়রনের ভর বের করতে হবে, আমাকে কিন্তু ফেরাস সালফেটের ভর বের করতে বলেনি, তাই আমি শুধুমাত্র এখানে আয়রনের ভর এবং আয়রনের যে আণবিক ভর রয়েছে সেটি বসিয়েছি। আর অন্যদিকে 5 এখানে 5 এখানে বসালাম, এবং N অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা কি জানি, N ইকুয়ালস টু কি ছিল আমাদের, N ইকুয়ালস টু ছিল Sp। সো এখানে N ইকুয়ালস টু Sp বসিয়েছি। তো এখানে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে W অফ Fe বের করা। তো বাকি সবগুলোকে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে এখানে বসালাম। এখন যদি আমি যথাযথ স্থানে মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমি W অফ আয়রনের পরিমাণ পেয়ে যাব। এখানে 5 এর জায়গায় 5 বসালাম, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রা বা S কত ছিল, এই যে 0.3 বসালাম, এবং যে ভলিউম ছিল সেটি ছিল হচ্ছে 0.0150 লিটার, সেটিও বসালাম, এবং আয়রনের যে আণবিক ভর সেটি হচ্ছে 55.85 গ্রাম পার মোল, সেটি বসালাম। তো এটিকেই ক্যালকুলেট করলে তোমরা পাবে হচ্ছে 1.257 গ্রাম আয়রন।
তার মানে আমি বলতে পারছি 1.5 গ্রাম লোহার তারে বিশুদ্ধ আয়রন কতটুকু ছিল, 1.257 গ্রাম আয়রন। আর বাকি যতটুকু ছিল ততটুকু কি ছিল, ভেজাল ছিল, তাই না? সো এখানে আমি বলতে পারি যেহেতু 1.5 গ্রামে বিশুদ্ধ লোহা আছে 1.257 গ্রাম, সুতরাং ভেজালের পরিমাণ কত, 1.5 থেকে এই বিশুদ্ধটা মাইনাস করে দিলে তুমি ভেজালের পরিমাণ পাবো, তাই না? অর্থাৎ ভেজালের পরিমাণ ছিল 0.2434 গ্রাম, তাই তো? আর কোয়েশ্চেন আমার কি জানতে চাওয়া হয়েছে, কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে শতকরা ভেজালের পরিমাণ কত। তো শতকরা ভেজালের পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখবো, ভেজালের পার্সেন্টেজ যেটা আসবে সেটা হচ্ছে, দেখো নিচে কি লিখবে, নিচে লিখবে আসলে টোটাল যে ভরটা ছিল সেই টোটাল ভরটা নিচে লিখবে, আর অবিশুদ্ধ যতটুকু পেয়েছো সেটা উপরে বসাবে ইন্টু 100। এটি দিলে কিন্তু তোমরা ভেজালের পার্সেন্টেজ পেয়ে যাবে। ভেজালের পার্সেন্টেজ বের করতে গিয়ে কি করলাম, টোটাল ভরটা নিচে বসালাম, ভেজালের পরিমাণটা উপরে বসালাম ইন্টু 100। তো এই হিসেব করলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে 16.227%। সো এই ম্যাথে 1.5 গ্রাম লোহাতে বিশুদ্ধ লোহা কতটুকু ছিল, বিশুদ্ধ লোহা ছিল 1.257 গ্রাম এবং ভেজালের পরিমাণ ছিল 0.2434 গ্রাম এবং ভেজালের শতকরা পরিমাণ ছিল 16.227%। আশা করি সম্পূর্ণ ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আরেকটি ম্যাথ করে আসি। এখানে প্রশ্নে বলা আছে 100 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে 1.5 গ্রাম অ্যাক্রিলিক ডুবানো হলো, পরবর্তীতে এই দ্রবণে 25 ml কে 22.5 ml 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা সম্পূর্ণ টাইট্রেট করলে উক্ত আকরিকে বিশুদ্ধতার পরিমাণ বের করা। দেখো এখানে যে আকরিকটি নেওয়া হয়েছে এখানে আসলে একটু টাইপিং মিস্টেক রয়েছে। আকরিকটি হচ্ছে আসলে লোহার আকরিক, এটি আসলে এখানে লেখা নেই, বাট এটা লেখা থাকবে কোয়েশ্চেনে, সেটি হচ্ছে আকরিকটি কিসের, লোহার আকরিক বা আয়রনের আকরিক। তো একটু খেয়াল করো এখানে আয়রনের যে আকরিক রয়েছে এটা হচ্ছে 1.5 গ্রাম টোটাল, তাই তো? তো আয়রনের আকরিকে আসলে শুধুমাত্র আয়রনই যে থাকবে এমন কিছু না, আয়রনের আকরিকে দেখা যায় কিছু পরিমাণ অন্য মিনারেল বা ভেজালও থাকতে পারে। তার জন্যই হচ্ছে উক্ত আকরিকে বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে এখানে 1.5 গ্রাম যে আকরিক বলেছে সেখানে সবগুলোই আকরিক, সবগুলোই হচ্ছে আয়রন না, কিছু পরিমাণ ভেজালও রয়েছে, তাই আমার বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে। তো এখানে একটু প্রশ্নটাকে বুঝে নিই। দেখো এখানে প্রথমে কি করা হয়েছে, 1.5 গ্রাম আকরিক ডুবানো হয়েছে, কোথায় ডুবানো হয়েছে, 100 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে, এই যে 100 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে। দেন যেটি করা হয়েছে সেটা হচ্ছে আরেকটি পাত্র ছিল যেখানে হচ্ছে কতটুকু ছিল, 22.5 ml 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল এই যে পাত্রটি। তো ওই পাত্রটিতে কি করা হয়েছে, দেখো ওই পাত্রটিতে এই যে দ্রবণটি রয়েছে এই দ্রবণে 25 ml কে ঢালা হয়েছে। এই দ্রবণের কতটুকু, এই দ্রবণের পুরোটি কিন্তু ঢালা হয়নি, 25 ml ঢালা হয়েছে। তো আমার কাছে জানতে চেয়েছে যে এই যে 1.5 গ্রাম আকরিক ছিল সেখানে হচ্ছে শতকরা লোহার বিশুদ্ধতার পরিমাণ কত, শতকরা লোহার বিশুদ্ধতার পরিমাণ কত। সো চলো ম্যাথটি কিভাবে করবো একটু দেখে নিই। সো প্রথমে কি বিক্রি হবে, দেখো এখানে 1.5 গ্রাম আকরিক আছে, তাই না? আকরিকের মেইন পার্সেন্টেজটাই হচ্ছে তোমার আয়রন বা এফি বা ফেরাম যাকে বলি। তো এখানে বিক্রিয়াটি কি হবে, দেখো ফেরামের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রি হবে, তাই তো? সো ফেরামের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রি হলে কি তৈরি হবে, ফেরাস সালফেট। আর এই যে ফেরাস সালফেটটা কোথায় আছে এখন, এই ফেরাস সালফেটটা, এই যে ফেরাস সালফেটটি, এই ফেরাস সালফেটটি কিন্তু আসলে এখন এই পাত্রে আছে। কিভাবে, কারণ আয়রনের যে, কারণ আকরিকের যে আয়রন ছিল সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করে ফেলেছে। এই ফেরাস সালফেটটি কিন্তু আমরা এখানে বিক্রিয়াতে দেখিয়েছি। এই ফেরাস সালফেট 20 ml নিয়ে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করেছি না। তো এই যে এই ফেরাস সালফেট 20 ml নিয়ে আমি বিক্রিয়া করেছি কার সাথে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। কোন মাধ্যমে, অম্লীয় মাধ্যমে। এই যে এখানে সালফিউরিক অ্যাসিড ছিল। তো এইখানে আমরা যদি স্টয়কিওমেট্রিক সমীকরণ লিখতে চাই তাহলে আমার কি লাগবে, ব্যালেন্স করা লাগবে। তো একটু খেয়াল করে এখানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত, 1 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ফেরাস সালফেটের কাছে যাবে এবং ফেরাস সালফেটের তুল্য সংখ্যা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাছে যাবে। তো এখান থেকে যদি স্টয়কিওমেট্রি লিখতে চাই আমরা এরকম একটা কিছু লিখতে পারবো, তাই তো? তো এই স্টয়কিওমেট্রি দিয়ে এখন আমরা ম্যাথটা করব। তো প্রথমে আমরা দেখিনি আসলে এখানে ডাটা কি কি দেওয়া আছে। তো দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি রয়েছে, আয়তন রয়েছে যেটা হচ্ছে 22.5 ml। তাকে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করে লিটারে বসাই আমরা এমন একটা মান পাবো। তার ঘনমাত্রা কত, 0.02 মোলার, যেটি আমরা এখানে বসিয়েছি। অন্যদিকে এখানে আমার কি বের করতে হবে, দেখো 1.5 গ্রাম আকরিকে যত গ্রাম হচ্ছে আমার আয়রন থাকবে সেটা কি আয়রনের বিশুদ্ধতার পরিমাণ, তাই তো? সো আমি এখানে বের করবো যেটি সেটা হচ্ছে আয়রন, ডাব্লিউ অফ আয়রন আসলে কতটুকু। সো ডাব্লিউ অফ আয়রন বের করতে গেলে আমার এম অফ আয়রন লাগবে, অর্থাৎ মলিকুলার মাস অফ ফেরাম বা আণবিক ভর অফ লোহা বলতে পারি বা আয়রন বলতে পারি, যেটি হচ্ছে 55.85 গ্রাম পার মোল। তো চলো এবার এই ডাটাগুলো দিয়ে ম্যাথটা করে ফেলি। তো এখানে এই সমীকরণটাকেই যদি আমরা আরো গুণন করি আমরা এরকম একটা কিছু লিখতে পারবো। এখানে আমার যেহেতু ডাব্লিউ দরকার পড়ছে তো আমি n = w/m বসাবো, তাই তো?
n ইকুয়াল টু কি বসাবো, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তাই তো। অন্যদিকে 5 ইন্টু এখানের যে 5 রয়েছে এখানে 5 বসালাম, আর এদিকে দেখো n অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে তো আমরা ডাব্লিউ জানি না, আমরা কি জানি, এস ভি জানি। এই দেখো এস মানে ঘনমাত্রা আর ভি মানে আয়তন। তো এখানে আমরা এস ভি সূত্রটি বসিয়েছি। আমার টার্গেট কি, ডাব্লিউ অফ এফি বের করা, তাই তো। তাই ডাব্লিউ অফ এফিকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে তাদের জায়গায় শুধুমাত্র তাদের যে মানগুলো রয়েছে সেই মানগুলো এখান থেকে ডাটা থেকে আমরা বসিয়ে যে ক্যালকুলেশন করে হিসাবটি পেলাম সেটা হচ্ছে 0.1257 গ্রাম আয়রন। তো একটু এখানে লক্ষ্য করো, এই যে এতটুকু পরিমাণ আমি যে বললাম এই ডাটাগুলো দিয়েই কিন্তু আমি এখানে আসলে মান বসিয়ে মানগুলো করেছি, তাই না, এই ম্যাথটা করেছি। এখানে দেখো এখানে আমি এখানে দেখো আমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আয়তন এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে ঘনমাত্রা সেটা হচ্ছে এইখান থেকে বসিয়েছি, তাই না। এখানে কিন্তু আমার আসলে ফেরাস সালফেট বা লোহার যেটা 100 ml দ্রবণ ছিল তার 100 ml দ্রবণে কিন্তু এখানে ঝালা হয়নি, ঝালা হয়েছে কতটুকু, 25%। সো এই যে এখানে হিসাব করে তুমি যে এখানে ডাব্লিউ অফ এফি পেয়েছো, তুমি নিজেই বলো তো তুমি কি 25 ml এর জন্য পেয়েছো নাকি 100 ml এর জন্য পেয়েছো? তুমি অবশ্যই 25 ml এর জন্য পেয়েছো, কারণ 25 ml এর জন্যই তো তুমি এখানে কি করলা, জারিত করেছো, তাই না। 25 ml এর জন্য তুমি এখানে কি করেছো, জারিত করেছো, তাই না। তো তুমি এখানে 25 ml এর জন্য পাবে। তো অর্থাৎ এখানে তুমি যে ডাব্লিউ অফ এফি পেয়েছো সেটি কি, ডাব্লিউ অফ এফি পেয়েছো আসলে 25 ml এর জন্য। তার মানে আমি বলতে পারি 25 ml দ্রবণে আমার হচ্ছে আয়রন রয়েছে 0.1257 গ্রাম আয়রন। বাট আমার বের করতে হবে কোথায়, 100 ml, তাই না, কারণ টোটাল আয়রনটা তো 100 ml রয়েছে। তো এটা আমরা চাইলে ঐকিক নিয়মে করতে পারি। তো আমরা এখন আপাতত কি পাচ্ছি, আপাতত আমরা পেয়েছি যেটি সেটা হচ্ছে 20 ml দ্রবণে আমার আয়রন কতটুকু আছে, 0.1257 গ্রাম। তাহলে আমার যেহেতু আমার হচ্ছে 100 ml লাগবে, তাই আমি কি লিখবো, তাহলে আমি লিখবো 100 ml দ্রবণে আয়রন কতটুকু রয়েছে। দেখো এখানে উপরে এই অংশটুকু ছিল, এটা বসালাম, 100 নিচে ছিল, 100 এখানে বসালাম, আর 25 ml এর জায়গায় 25 ml বসালাম। একটু এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমি জাস্ট ঐকিক নিয়ম করেছি, আমি কিন্তু তার বাইরে কিচ্ছু করিনি। তো এটা যখন তোমরা ক্যালকুলেশন করবে তোমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে 0.5028 গ্রাম। তো এই যে 0.5028 গ্রাম কোথায় আছে, 100 ml এ, 100 ml কোথায় থেকে এসেছিল, এই যে 1.5 গ্রাম আকরিক থেকে না। তার মানে আমি এখন বলতে পারছি যে এই যে পরিমাণটা রয়েছে এটা হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ বা আয়রনের পরিমাণ বা ফেরামের পরিমাণ 1.5 গ্রাম আকরিকে। সো এখন যদি আমি বিশুদ্ধতার পার্সেন্টেজ করি তাহলে আমি কি করব, তাহলে আমি যেটি করব, উপরে হচ্ছে আমার কতটুকু বিশুদ্ধ সেটা বসাবো, নিচে হচ্ছে টোটাল ভরটা বসাবো, অবিশুদ্ধ সহ যেটা সেটা বসাবো ইন্টু 100। সো হিসাব করলে আমি যেটা পাবো 33.52%। তো আমি বলতে পারি এখানে উক্ত আকরিক যেটি ছিল, আকরিকে শতকরা লোহা বা বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে আসলে 33.50, দুঃখিত 33.52%। এখন যদি ধরো এই কোয়েশ্চেনে শুধু বিশুদ্ধতা না বলে তোমাদেরকে ভেজালও বের করতে বলতো তাহলে কি করতে, দেখো বিশুদ্ধ যেহেতু 33.52%, তাহলে এখানে ভেজালের পরিমাণ কত, 100 মাইনাস 33.52%, রাইট। সো হিসাব করলে যেটি আসবে সেটা হচ্ছে 66.48%। আশা করি এই ম্যাথটুকু বুঝতে পেরেছো। এবার চলো আরেকটা ম্যাথ করি। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 ml আয়তনের 0.3 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা 25 ml আয়তনের হাইড্রোজেন পার অক্সাইড কোনো নমুনাকে জারিত করা হলে ওই নমুনাতে হাইড্রোজেন পার অক্সাইডের মোলার ঘনমাত্রা বের করো। ব্যাপারটা আসলে কি হচ্ছে একটু খেয়াল করো। প্রথমে কি ছিল, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 ml আয়তনের 0.3 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ। এই যে প্রথমে কি ছিল, 15 ml সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 0.3 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ। তো এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কতটুকু রয়েছে, 15 ml রয়েছে, ঘনমাত্রা কত, 0.3 মোলার। কার সাথে মিশ্রিত রয়েছে, সালফিউরিক অ্যাসিডের সাথে, লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে, মানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কম, তাই তো। লঘু মানে কি, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা এখানে কম রয়েছে। তো এই দ্রবণ দ্বারা কি করা হয়েছে, 25 ml আয়তনের হাইড্রোজেন পার অক্সাইডের কোনো নমুনাকে জারিত করা হলো, 25 ml হাইড্রোজেন পার অক্সাইড। তো তারপর কি করা হয়েছে, তাদেরকে জারিত করা হয়েছে বা বলতে পারি দ্রবণদ্বয়কে মিশ্রিত করা হয়েছে। তো মিশ্রণের পর জানতে চাওয়া হলো ওই নমুনাতে হাইড্রোজেন পার অক্সাইডের মোলার ঘনমাত্রা কত। দেখো হাইড্রোজেন পার অক্সাইডের কি দেওয়া রয়েছে, আয়তন দেওয়া রয়েছে, আমাদের বের করতে হবে মোলার ঘনমাত্রা কত, তাই তো। তো এখানে বিক্রিয়া কি হলো একটু লক্ষ্য করে, এখানে কি করা হয়েছে, দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পার অক্সাইডের বিক্রিয়া হয়েছে, মাধ্যম কি ছিল, সালফিউরিক অ্যাসিড, তাই তো। তাই আমরা এখানে লিখলাম। দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে তুল্য সংখ্যা কত, 5 ছিল, যেটি যাবে তার ঘাড়ে, এবং হাইড্রোজেন পার অক্সাইডের যে তুল্য সংখ্যা সেটি ছিল 2, যেটি যাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ঘাড়ে, তাই তো। তো এখান থেকে স্টয়কিওমেট্রি যদি আমরা লিখতে চাই এরকম কিছু একটা লিখতে পারবো। তোমরা যারা স্টয়কিওমেট্রির যে সমীকরণ কিভাবে লিখতে হয় সেটি ভুলে গেছো, তারা আগের ক্লাসগুলো একটু রিভাইজ করে আসো, তাহলে এটা একটু ইজিয়ার হবে। তো এই স্টয়কিওমেট্রি সমীকরণ দিয়েই হচ্ছে এখন আমরা ম্যাথগুলো করতে পারবো। তো চলো ডাটা কি আছে প্রথমে বসিয়ে নিই। দেখো এখানে কি আছে, এখানে
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন হচ্ছে 15 ml, তো আমি এখানে বসালাম আয়তন লিটারে কনভার্ট করে 15 ml কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা লিটারে পেয়ে যাব। অন্যদিকে এখানে ঘনমাত্রা কত, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রাটি সেটা হচ্ছে 0.3 মোলার, সো এটি এখানে বসালাম। অন্যদিকে এখানে যে আমার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন দেওয়া আছে 15 ml, দুঃখিত এখানে আমি 15 ml লিখে রেখেছি। দেখো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা ছিল সেটা কতটুকু ছিল, 25 ml আয়তনে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল। তার মানে এখানে আমি যেটি 15 লিখেছি সেটি আসলে 15 হবে না, সেটি কত হবে, সেটি হবে আসলে 25 ml। আশা করি বুঝতে পেরেছো। এখানে 15 এর জায়গায় কি হবে 25 ml, এটি একটি কারেকশন ছিল। আমি কি ভুল করেছিলাম, দেখো এখানে 25 ml আয়তনে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, আমি কত লিখেছিলাম 25 না লিখে 15 লিখেছিলাম, তাই এখানে 25 লিখলাম। তো যেটি হবে দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন কত 15, হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন কত 25 ml, সো এখানে কতটুকু আসবে লিটারে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করলে 0.0250 লিটার। এখন আমাদের বের করতে হবে কি হাইড্রোজেন পারঅক্সাইডের কি, দেখো মোলার ঘনমাত্রা বের করতে বলেছে তাই না, অর্থাৎ অ্যাস অফ হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের বের করতে হবে। তো চলো এই যে স্টয়কিওমেট্রিক সমীকরণ রয়েছে এই স্টয়কিওমেট্রিক সমীকরণকে আমরা আরো গুণন করে এরকম কিছু একটা লিখতে পারি, এবং এখানে দেখো দুইটারই কিন্তু কি লাগছে ভলিউম এবং ঘনমাত্রা, তাই তো ভলিউম এবং ঘনমাত্রা, তাই আমরা এখানে এন এর জায়গায় কি বসাবো এসভি সূত্রটি বসাবো, তাই তো। সো এসভি সূত্রটি বসালে আমাদের টার্গেট কি, দেখো আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল অ্যাস অফ হাইড্রোজেন পারঅক্সাইড বের করা, অর্থাৎ অ্যাস অফ হাইড্রোজেন পারঅক্সাইড বের করা। এই যে অ্যাস অফ হাইড্রোজেন পারঅক্সাইডকে এক পাশে রেখে বাকি সবগুলোকে আমরা অন্য পাশে পাঠিয়ে দিলাম, এরকম একটা কিছু লিখতে পারি, রাইট। তো দেন আমরা যে কাজটা করবো শুধু মান বসিয়ে দেবো, এখানে 5 এর জায়গায় 5 থাকলো। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত, এই যে 0.3 বসালাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভলিউম কত 0.0150 ছিল, এবং 2 এর জায়গায় 2 বসালাম, এবং হাইড্রোজেন পারঅক্সাইডের ভলিউম কত ছিল এই যে 0.0250 লিটার, যেটা এখানে বসালাম। তো এখানে বসানোর পর তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা যে ভ্যালুটি পাবে সেটা হবে 0.45 মোলার, অর্থাৎ বলতে পারি ওই নমুনাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলার ঘনমাত্রা ছিল 0.45 মোলার। তো আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছো। এবার চলো আমাদের এই যে ক্লাস লেকচার আজকের এই এত বড় একটা লেন্থি ক্লাস লেকচারের লাস্ট ম্যাথটি আমরা করে ফেলি। এই ম্যাথটা আসলে একটু ডিফিকাল্ট হবে, আশা করি বুঝতে পারবে। দেখো প্রথমেই তোমার কাছে 3টা পাত্র রয়েছে, তো এখানে যে প্রথম পাত্রটি রয়েছে এই প্রথম পাত্রতে আসলে আছে হচ্ছে 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দ্বিতীয় পাত্রতে রয়েছে 0.1 মোলার 15 ml পটাশিয়াম ডাইক্রোমেট, এবং তৃতীয় পাত্রতে রয়েছে 0.125 মোলার ফেরাস সালফেট দ্রবণ। তো তোমাদের কাছে এখানে জানতে যেটি চেয়েছে সেটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের আয়তন নির্ণয় করতে, অর্থাৎ এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে তার আয়তন বা ভি এর মান বের করতে। তো তোমাদের প্রথম ক্ষেত্রেই মনে হতে পারে যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া রয়েছে, আয়তন দেওয়া নেই। এখানে আবার পটাশিয়াম ডাইক্রোমেটের কি দেওয়া আছে ঘনমাত্রাও দেওয়া আছে এবং আয়তনও দেওয়া আছে। তো চাইলে আমরা এখানে কি করতে পারি স্টয়কিওমেট্রিক সমীকরণ ইউজ করে খুব ইজিলি ম্যাথটি করে ফেলতে পারি, বাট এখানে করলে কিন্তু একটা ভুল হবে। ভুলটা কি তুমি একটু খেয়াল করো, তোমরা এই দুইটা পাত্র ব্যবহার করে তোমরা হচ্ছে কিভাবে হচ্ছে ম্যাথটা করবে, ম্যাথটা আসলে করা যাবে না। কেন যাবে না, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটও হচ্ছে একটা জারক পদার্থ এবং পটাশিয়াম ডাইক্রোমেটও হচ্ছে একটা জারক পদার্থ। এখন তুমিই বলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করবে? দুটি জারক কিন্তু কখনো বিক্রিয়া করতে পারে না। বিক্রিয়া কাদের মাঝখানে হয়, এই যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক এবং ফেরাস সালফেট বিজারকের মধ্যে বিক্রিয়া হবে, অথবা ফেরাস সালফেট বিজারক এবং পটাশিয়াম ডাইক্রোমেট জারকের মধ্যে বিক্রিয়া হবে। কখনোই কিন্তু দুইটা জারক পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে না। তো এই ক্ষেত্রে আমরা চাইলেই পাত্র একের দ্রবণ যেটি রয়েছে অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রা রয়েছে সেটি চাইলেই কিন্তু আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ ইউজ করে বের করতে পারবো না, কারণ তারা আসলে বিক্রিয়াই করবে না। তো এই ক্ষেত্রে আমার যেটি করতে হবে সেটি হচ্ছে ফেরাস সালফেট দিয়ে আমার করতে হবে। বাট একটু খেয়াল করো ফেরাস সালফেটের দ্রবণ দিয়েও এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন তুমি বের করতে পারবে না। কেন পারবে না, একটু খুবই সিম্পল ব্যাপার। দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা দেওয়া রয়েছে, ওইখানে ফেরাস সালফেটেরও ঘনমাত্রা দেওয়া রয়েছে। তো তুমি দেখো তুমি যদি এসভির সূত্র বসাও তোমার তো মিনিমাম এখানে দেখো S1V1 দিলে, ওইখানে কি দিলে S2V2, তো তোমার তো মিনিমাম 3টা মান জানা প্রয়োজন তাই না, যাতে করে তুমি কি করতে পারবে তার এখানে V1 এর মানটা বের করতে পারবে। তো একটু খেয়াল করো এখানে শুধুমাত্র ঘনমাত্রা জানো, এখানে শুধুমাত্র ঘনমাত্রা জানো, তার তো তুমি আয়তন জানো না। তার যদি আয়তন জানতে তাহলে এই দ্রবণের সাহায্যে তুমি এই দ্রবণের কি আয়তনটা বের করে ফেলতে পারতে। যেহেতু এটাও জানো না তার মানে এখানে এটি দিয়ে এই পাত্র দিয়ে তুমি এই পাত্রের যে আয়তন আছে এটিও বের করতে পারবে না। তাহলে কোনটা পারবে, তাহলে এখানে যে অ্যাপ্রোচটা ইউজ করতে হবে সেটি খেয়াল করো। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট কি জারক,
ফেরাস সালফেট নিজে কি সে বিজারক, অর্থাৎ জারক বিজারকের বিক্রিয়া হবে, তাই তো। তো এই ক্ষেত্রে আবার কি দেওয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া রয়েছে। এবার তার এখানে ঘনমাত্রা দেওয়া রয়েছে, শুধু যদি আমি আয়তনটা বের করে ফেলতে পারি তাহলে এখানে তার আয়তন বের হয়ে গেল। তার আয়তন এবং ঘনমাত্রা যদি বের করে ফেলতে পারি একবার, দেন আমি তার দ্রবণের সাহায্যে আমি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে দ্রবণটি রয়েছে তার আয়তন বের করতে পারবো। খুবই সিম্পল। তাহলে স্টেপটা কি হবে, প্রথম স্টেপটা হবে এই দ্রবণের সাহায্যে এই দ্রবণের আয়তন বের করব। সেকেন্ড স্টেপ হবে এই দ্রবণের সাহায্যে এই দ্রবণের আয়তনটা বের করব। সো চলো প্রথম কাজটি করি। প্রথম কাজ কি, এই দ্রবণের সাহায্যে এই দ্রবণের আয়তন বের করব। সো চলো শুরু করা যাক। তো এখানে কাদের বিক্রিয়া হবে, পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া হবে। সো এখানে কি করব বিক্রিয়াতে, দেখো এখানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত 1, তার ঘাড়ে যাবে। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত 5, এটা তার ঘাড়ে যাবে। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত 6, এটা তার ঘাড়ে যাবে। তো স্টয়কিওমিতি লিখলে আমরা এরকম একটা কিছু লিখতে পারি। তো তাকেই যদি আমরা আর গুণন করে লিখি আমরা এরকম লিখতে পারবো, তাই তো। আর আমরা কি জানি, n = SB। তো দেখো এখানে 6 এর জায়গায় যদি আমরা 6 লিখি, n অফ পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় কি লিখতে পারবো, S অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইন্টু V অফ পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে ইকুয়াল। আর এখানে n অফ ফেরাস সালফেটের জায়গায় আমরা কি লিখতে পারবো, S অফ ফেরাস সালফেট ইন্টু V অফ ফেরাস সালফেট। সো এখানে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট কিন্তু এখানে V অফ ফেরাস সালফেট বের করা। সো V অফ ফেরাস সালফেট লিখলাম, আর বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলাম এরকম একটা রাশিমালা পাচ্ছি। তো এখানে দেখো 6 এর জায়গায় 6 বসবে। আর S অফ পটাশিয়াম ডাইক্রোমেট কত, এই যে S অফ পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 0.1 মোলার, তাই 0.1 মোলার বসিয়েছি। V অফ পটাশিয়াম ডাইক্রোমেট কত, দেখো 15 ml, যাকে আমরা যদি লিটারে নিই তাহলে 0.0150 লিটার আসবে। এবং এখানে S অফ যে ফেরাস সালফেট রয়েছে সেটি কতটুকু, S অফ ফেরাস সালফেট হচ্ছে 0.125 মোলার, অর্থাৎ আমরা বলতে পারি 0.125 মোলার এখানে আমরা বসিয়েছি। সো এটি ক্যালকুলেট করে আমরা যে অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে 0.072 লিটার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো আমার এই যে পাত্র 3 রয়েছে, পাত্র 3-এর আয়তন কত, 0.072 লিটার। তো এই ম্যাথে এতটুকু করার পর আমার কিন্তু আসলে এই যে পাত্রটি রয়েছে, এই যে 2 নম্বর পাত্রটি, এই 2 নম্বর পাত্রটির আর কোনো কাজ আসলে আমার নেই। কেন এই 2 নম্বর পাত্রটির কাজ আমার নেই, কারণ এখন দেখো আমি এই যে পাত্র ফেরাস সালফেটের কি জানি, আয়তন জানি এবং তার ঘনমাত্রাও জানি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি জানি, ঘনমাত্রা জানি, তার শুধুমাত্র আয়তন বের করতে হবে। তো এখন আমার শুধুমাত্র পাত্র 1 এবং পাত্র 3 নিয়ে কাজ করলেই হবে। সো এই যে পাত্র 1 এবং পাত্র 3-এর দ্রবণটি আমরা এখানে রেখেছি। সো এখন আমরা কি করব, ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের যে আয়তন রয়েছে সেটি বের করে ফেলবো। তো এখানে বিক্রিয়া কাদের মাঝখানে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেট। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত 1, তার ঘাড়ে যাবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত 5, তার ঘাড়ে যাবে, তাই তো। তো এটা লিখে ফেললাম এখানে। তো স্টয়কিওমিতি লিখলে আমরা এরকম লিখতে পারি। সো এখানে কি হবে, n অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু n অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই 1। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে FeO4, এটি আসলে হবে FeSO4 হবে। সো এটি আশা করি তোমরা একটু বুঝে গেছো। তো এখানে যদি আমরা লিখি পরবর্তী লাইন, তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে আর গুণন করলে 5 ইন্টু n অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন্টু n অফ ফেরাস সালফেট। সো এখানে আমরা কি আবার SB সূত্র দিতে পারবো, এই যে 5 এর জায়গায় 5, n অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি S ইন্টু V, তাই তো। n অফ ফেরাস সালফেট মানে কি S অফ ফেরাস সালফেট ইন্টু V অফ ফেরাস সালফেট। আমাদের টার্গেট কি, V অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বের করা। সো এই যে V অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলে, তো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেই তো আমাদের অ্যান্সারটি হয়ে যাবে, তাই তো। এখানে থেকে 5 এর জায়গায় 5 বসিয়েছি, আর S অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু ছিল, এই যে 0.01 মোলার, 0.01 মোলার বসিয়েছি। এবং ফেরাস সালফেটের যে ঘনমাত্রা সেটি কত ছিল, এই যে ফেরাস সালফেটের ঘনমাত্রা হচ্ছে 0.125 বসিয়েছি। এবং ফেরাস সালফেটের আয়তন যেন আমরা কত বের করেছিলাম, এই যে 0.05 দুঃখিত 0.072 লিটার, যেটি আমরা এখানে বসিয়েছি। এটি ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 0.555 লিটার। সো আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো।